আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা যে একেবারেই মহা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি। নার্সিং ভর্তি প্রস্তুতির সবথেকে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে বাংলা। সেই বাংলার কিছু বিগত সালের প্রশ্নের সাথে আমরা কিছু টপিক এনালাইজ করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে এই প্রশ্নগুলো থেকেই মূলত আমাদের নার্সিং ভর্তি প্রস্তুতিকে আমরা যে কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে এবং সেটি কতটুকু আমাদের জন্য হচ্ছে আরো গ্রহণ উপযোগী হচ্ছে সেটি হচ্ছে আমরা বুঝতে পারবো। সো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং একেবারেই শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আহ, বাংলা যে অংশটি রয়েছে যেখানে আমরা যে বিসি ডিপ্লোমা মিডওয়াইফারি প্রতিটি সাবজেক্টের হচ্ছে আলাদা আলাদা ইয়ে থাকে। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু হচ্ছে প্রতিটি কোর্সে হচ্ছে আলাদা করে এখানে একটা ভ্যালু থাকে। বাংলাতে হচ্ছে দেখা যাচ্ছে যে ডিপ্লোমা যারা অংশ তাদের কিন্তু 20 মার্ক থাকে, যারা মিডওয়াইফারি তাদেরও 20 এবং যারা বিএসসি অংশের পরীক্ষা দিয়ে বিএসসি করছে তাদের কিন্তু হচ্ছে 15 মার্ক থাকে। সো আমরা চলে যাচ্ছি আমাদের মূল সেশনে এবং আমরা দেখার চেষ্টা করবো সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা বিগত সালের কিছু প্রশ্ন সেগুলো কিন্তু দেখার চেষ্টা করব। আশা করি স্পষ্ট দেখা যাচ্ছে। এটাকে জুম করতে হবে না, আস্তে আস্তে জুম করতে হবে, দাঁড়া। আচ্ছা, আমরা প্রথম 1 নাম্বার যে প্রশ্নটি সেটি যদি একটু দেখার চেষ্টা করি সেটি হচ্ছে যে এখানে হচ্ছে যে প্রশ্নটি হচ্ছে আছে সেটি মূলত আহ, সাদাই হলো না। ওকে, আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কবি জসিমউদ্দিনের কলেজ পড়াকালীন কোন কবিতা লিখে খ্যাতি অর্জন করেছেন। মানে যখন জসিমউদ্দিন আহমেদ হচ্ছে যে বাংলা একজন সাহিত্যিক, তিনি যখন হচ্ছে কবিতা লিখছিলেন তো সেই কবিতা লেখার সময় কোন কবিতা লিখে মূলত তিনি বলা হচ্ছে যে লিখে হচ্ছে তিনি খ্যাতি পান আর কি। সো এখানে যে বিষয়টি থাকতেছে সেটি হচ্ছে যে এখানে অপশনগুলোর মধ্যে ছিল যে কবর, নকশি কাঁথার মাঠ উনি কিন্তু এটি লিখেছেন এবং সুজন বাদিয়ার ঘাট ওটা উনি লিখেছেন এবং আসমানি, হ্যাঁ, এটা একটি কবিতা। তো এখানে মূলত হচ্ছে কবর একটি কবিতা ছিল, সাহিত্যিক খ্যাতি অর্জন করেন সেই কবর কবিতাটি এখনো বিখ্যাত। সেই কবর কবিতা লিখেই মূলত হচ্ছে সেই জসিমউদ্দিন কি করেছিলেন, যে হচ্ছে তিনি হচ্ছে প্রথম খ্যাতি অর্জন করেছিলেন এবং তার পাশাপাশি তার আরো কিছু অমর কি বলা হয় যে নকশিকাঁথার মাঠ কিছু সৃষ্টি ছিল, এগুলো মূলত হচ্ছে তারই সৃষ্টি ছিল। এরপরে যদি আমরা আরো কিছু দেখি সেটি হচ্ছে যে এখানে অনেক কিছু দেওয়া আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি যে কবর কবিতা লিখেছিলেন এবং আঞ্চলিক ভাষায় রচিত মর্মস্পর্শী একটা কবিতা, মানে একেবারে হৃদয় বিদারক এবং মানুষের হৃদয় স্পর্শ করে যায় এমন একটি কবিতা ছিল হচ্ছে এটি। এরপর যদি আমরা দেখি পিতার মুখে কন্যার মৃত্যু বেদনা তুলে ধরা হয়, নকশিকাঁথার মাঠ, সুজনবাজার ঘাট, আচ্ছা, এগুলো ছিল তার আরো কিছু কবিতা। সো আমরা এই জসিমউদ্দিনের মূলত দেখেন বাংলা সাহিত্য থেকে কিন্তু হচ্ছে প্রশ্নটি চলে আসছিল। সো এরপরে আরেকটা কবিতা দেখি যে আরেকজন খুব খুব গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর কোনো না কোনো পরীক্ষার মধ্যে এটি চলে আসে যে কবি সুকান্ত ভট্টাচার্য, যাকে কিশোর কবি বলা হয়ে থাকে। সেই সুকান্ত ভট্টাচার্য যে মারা গেছেন তিনি কিন্তু হচ্ছে সম্ভবত যক্ষা রোগে হচ্ছে মারা গিয়েছিলেন এবং তার মাত্র আহ, এক- 21 বছর ধরা হয়, তার 20 বছর 9 মাস বয়সে কিন্তু তিনি মারা গিয়েছিলেন। 20 বছর 9 মাস বয়সে মারা গেছেন, যেহেতু আমাদের এটা ধরবে না, সো এটাকে পূর্ণ 21 বছরে ধরা হয়। সো 21 বছর বয়সে কিন্তু হচ্ছে তিনি পরলোক গমন করেছিলেন এবং তার খুবই সুগন্ধ ভট্টাচার্য এই যে যক্ষা রোগে যেটা বলতেছিলাম 1948 যক্ষা রোগে তিনি মারা যায়। ইভেন তার যে অমর সৃষ্টি পূর্ণিমার তার যেন ঝলসান্ন রুটি, হ্যাঁ, একটি বিখ্যাত কবিতার উক্তি ছিল তার। সো মানুষের যে হচ্ছে কি বলা হয় যে এই রোমান্টিকতা, মানুষের যে হচ্ছে একটি আনন্দ আমোদ, হ্যাঁ, সবকিছু কিন্তু থাকে তার মূল প্রাণ কেন্দ্রে মূলত হচ্ছে আমাদের যে ক্ষুধা, হ্যাঁ, যে ক্ষুধা নিবারণ করতে হবে। পেটে ক্ষুধা নিয়ে পৃথিবীর সবকিছু আমাদের কাছে ঝলসানো মনে হবে। যেমন ঠিক পূর্ণিমার চাঁদ দেখে হচ্ছে অমর সৃষ্টি সৃষ্টি করা হয়েছিল, বাট একজন ক্ষুধার্ত ব্যক্তির কাছে তার কাছে শুধু তার মাথার মধ্যে ছিল যে হচ্ছে চারটা যদি একটা রুটি হইতো তাহলে সে কি বলা হয় যে তার ক্ষুধা নিবারণ করা যাইতো। তো এই হচ্ছে বিষয়টা। তো মানুষের হৃদয় বিদারক কিছু বিষয় এবং একেবারেই শব্দ সংযোগের মাধ্যমেই সুন্দরভাবে ফুটিয়ে তোলার যে বিষয়টি সেটি কিন্তু শ্রীকণ্ঠ ভট্টাচার্য করেছিল। আচ্ছা, ও ঠিক আছে, এটা আবার রেকর্ড করতে হবে, আমি কথা বোঝা যাবে না, বয়ার সমস্যা আছে। ওকে, বাদ দে, আবার রেকর্ড করতে। ওকে, আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম যে এই যে কত বছর বয়সে মৃত্যুবরণ করেন সেটা কিন্তু হচ্ছে এখানে ছিল। সো আমরা যদি আরেকটু যাই যে আমাদের
প্রখর শব্দের বিপরীত অর্থ কোনটি? আচ্ছা, এই যে সমার্থক এবং বিপরীত শব্দগুলো সেগুলো কিন্তু হচ্ছে পরীক্ষার মধ্যে আসতেছে। প্রখরতা একটি শব্দ ছিল, যে সমার্থক বিপরীত অর্থ শব্দ, যেটা একটি না একটি প্রশ্ন হচ্ছে এখান থেকে আসে প্রতি বছরে, হচ্ছে এই বিপরীত শব্দ থেকে সমার্থক শব্দ থেকে কোনো না কোনো প্রশ্ন আসে। So আমরা এখান থেকে একটু উঠে নিয়ে আসার চেষ্টা করছি। তো আমরা দেখবো যে প্রখরতা হচ্ছে তীব্রতা বা তীক্ষ্ণতা, যেটাকে আমরা বলতেছি যে প্রচন্ড যে তীব্রতা তীক্ষ্ণতা থাকে সেটি। তো এটা মূলত হচ্ছে এখানে দেওয়া আছে, দেখেন যে এটার বিপরীত শব্দ লিখতে হবে, যে প্রখরতার বিপরীত শব্দ হচ্ছে স্নিগ্ধতা। আচ্ছা, এইভাবে আমাদের কিছু শব্দ অর্থ আছে, সেগুলো একটু ভালো করে পড়তে হবে। ওকে, এরপর যদি আমরা একটু যাই, বিদ্রোহী কবিতার ঐতিহাসিক চরিত্র কোনটি? দেখেন, একটা বিদ্রোহী কবিতা, তাই না, যে বলো বীর বলো উন্নত বংশীর, তার শিকড়ি মাতি না, তাই না? তো এই কবিতাটা নজরুলের হচ্ছে একটা বিখ্যাত কবিতা। পৌরাণিক এবং হচ্ছে ঐতিহাসিক চরিত্র উল্লেখ করা হয়েছে। এই কবিতার মধ্যে কিছু চরিত্র ছিল যেগুলো হচ্ছে পৌরাণিক চরিত্র, এবং ঐতিহাসিক কিছু চরিত্র হচ্ছে এখানে উল্লেখ করা হয়েছিল। এখন হচ্ছে আমরা যারা দেখবো যে নটরাজ এবং ইসরাফিল পৌরাণিক, আর চেঙ্গিস হচ্ছে একটি আচ্ছা, দেখেন এখানে কিছু চরিত্র নিয়ে আমরা একটু কথা বলতে পারি। এটা বিদ্রোহী কবিতার ঐতিহাসিক চরিত্র। দেখেন, চরিত্র নিয়ে যেহেতু এই কবিতার মূল বিষয়, সো প্রশ্নটি আসছিল যে কোনটি হচ্ছে ঐতিহাসিক চরিত্র। এই যে এখানে যে চেঙ্গিস খান মূলত কি একটা রয়েছে, দেখেন এখানে আমরা একটু দেখবো ব্যাখ্যায় যদি যাই। ব্যাখ্যায় যদি আমরা একটু যাই, দেখেন ফার্স্ট আমরা যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে পারি সেটি হচ্ছে যে নজরুলের বিখ্যাত কবিদের পৌরাণিক এবং হচ্ছে ঐতিহাসিক চরিত্র কি, পৌরাণিক এবং ঐতিহাসিক চরিত্র নিয়ে হচ্ছে রচিত হয়েছিল। এবং অরফিয়াস গ্রিক পৌরাণিক চরিত্র কি, অরফিয়াস একটা পৌরাণিক চরিত্র। আমাদের প্রশ্ন ছিল যে কোনটি ঐতিহাসিক চরিত্র। দেখেন, পৌরাণিক চরিত্র যেটা, সেটি মূলত হচ্ছে অরফিয়াস, এবং সেখানে সাহসী সৃষ্টি শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে নটরাজ ও ইসরাফিল। একটা হচ্ছে নটরাজ নটরাজ এবং ইসরাফিল, এই দুটি হচ্ছে পৌরাণিক, এবং আর চেঙ্গিস একটি বাস্তব, চেঙ্গিস খান একজন বাস্তব হচ্ছে বীর, যার নেতৃত্বে হচ্ছে ঐতিহাসিক চরিত্র, তার কবিতা অরফিসাসের উল্লেখে বিশেষ তাৎপর্য হলো, তাই উত্তর হচ্ছে। আচ্ছা, দেখেন এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা যদি আবার প্রশ্নটিতে ফিরে যাই, এখানে ঐতিহাসিক চরিত্র কোনটি, যেহেতু ঐতিহাসিক চরিত্র বলছে, তো সেই জায়গায় হচ্ছে আমাদের এই অরফিয়াসটা, এবং যদি বাস্তব চরিত্র বলতো সেই ক্ষেত্রে চেঙ্গিস খান চলে আসতো। ওকে, তাহলে হচ্ছে আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখেন, আরেকটি বিষয় এখানে আছে রোকেয়া সাখাওয়াত হোসেন, যে নারী জাগরণের অগ্রদূত বা পথিকৃৎ বলা হয়ে থাকে। বেগম রোকেয়া কোন গ্রামে জন্মগ্রহণ করেন? সেই বেগম রোকেয়া, যার নেতৃত্বে হচ্ছে নারী জাগরণের সূচনা হয়েছিল, এবং নারী শিক্ষার যে একটি গুরুত্ব, সেটি কিন্তু হচ্ছে আমাদের সমাজ আমরা বুঝতে পেরেছিলাম। তো তার যে জন্ম গ্রহণ করার যে হচ্ছে স্থানটি, সেটি মূলত এই প্রশ্নটির মধ্যে এসেছিল। তো এখানে আমরা দেখেছি যে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় অবস্থিত রোকেয়া জন্মগ্রহণ পায়রাবন্দর নামে একটি গ্রামে, এবং সেটি এখানে আছে গ্রামের নামটি। সো যদি বলা হয় যে কোন জেলায়, সেক্ষেত্রে রংপুর আসতে পারে, এবং মিঠাপুকুর এবং উপজেলাও আসতে পারে, যে কোনো একটি দিতে পারে। সো আমাদের সবগুলো একটু জানতে হবে। তো রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দর গ্রামে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন। এটি হচ্ছে তার উপজেলা। মূলত পীরগঞ্জের পাশে আছে, এত দূর আসবে না, আসলে ওটাই আসবে, আর এর বাইরে কিছু নাই। আসছে আমরা দেখে নেই, আমি কিংবদন্তির কথা বলছি, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। বাংলা যেটা আমাদের গদ্য পদ্য, যেটি বাংলা সাহিত্য যে পাঠটি রয়েছে, সেখান থেকে হচ্ছে মূলত এই কবিতাটি নেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে আমি কিংবদন্তির কথা বলছি। কবিতার কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? আসলে এগুলো ডিপলি তেমন প্রশ্ন থাকে না, যেগুলো সচরাচর পরিচিত সেগুলো থেকেই প্রশ্ন করা হয়ে থাকে। যে সেলেনা হোস্টের কবিতায় কিংবদন্তি মানে শুধু ইতিহাস। আচ্ছা, এখানে একটু ভুল আছে সম্ভবত, আমরা এটি স্কিপ করে নেই। আমরা জাস্ট এটিকে একটু দেখে নিতে চাচ্ছি যে কিংবদন্তি বলতে এখানে আসলে ঐতিহ্যকেই বোঝানো হয়েছে। যে আমি কিংবদন্তির কথা বলতেছি, মূলত যে আমাদের যে গৌরবময় ইতিহাস ঐতিহ্য, সেটিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এবং সেটিকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার যে প্রয়াস, সেটি কিন্তু হচ্ছে ব্যক্ত করা হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে একটা বিষয় দেখবো যে মর্ম কথায় সঠিক শব্দ। আচ্ছা, দেখেন এখানেও কিন্তু সেম জিনিসটি চলে আসছে, যে মর্ম কথায় শব্দার্থ, শব্দদহনের অর্থটা কি, এটা হচ্ছে এখানে আমাদের হচ্ছে আশা, যেটা আমরা দেখতেছি যে হচ্ছে সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ, এই জিনিসগুলো হচ্ছে উঠে আসতেছে। সো এখান থেকে কিন্তু হচ্ছে মর্ম কথা শব্দটি কিন্তু উঠে আসছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এটাতেও দেখলাম। এরপরে আমরা এখান থেকে আমাদের যে বিষয়টি ধারণা রাখতে হবে, যে বিভিন্ন ধরনের যে শব্দার্থগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখতে হবে। এরপর যদি আমরা চলে যাই, এখানে একটা বিষয় আছে সম্ভবত, এটা একটু সাইড দিয়ে দেওয়া লাগতো, তাই না? ওকে, তাহলে হচ্ছে আমরা আমাদের সেকেন্ড যে সেকশন সেটিতে যেতে পারবো। ওকে, একটু আমরা চলে যাচ্ছি, এই উঠো। দেখেন এখানে আরেকটা বিষয় রয়েছে, দেখো যে তোমরা যারা
এই যে একটু দেখো যে ঘটমান বর্তমান কালের উদাহরণ ঘটে, এখানে যে ক্রিয়ার কাল যেটি সেটি থেকে কিন্তু আমরা দেখেছি প্রশ্ন চলে আসছে বাংলায়। সো ক্রিয়ার যে কাল রয়েছে সেই কাল থেকেও কিন্তু হচ্ছে প্রশ্ন আসছে। সো আমরা একটু দেখার চেষ্টা করি যে ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি। ঘটমান বর্তমান কাল, এটা মূলত প্রেজেন্ট কি বলা হয়, কন্টিনিউয়াস টেন্স, তাই না? ঘটমান বর্তমান। আচ্ছা, আমি গাছে পানি দিচ্ছি, দেখো যে আমি কি করতেছি, গাছে পানি দিচ্ছি, এখনো দিতে আসছি, যে ঘটমান চলমান রয়েছে। চলমান ঘটনা বা ঘটনা প্রবাহ বোঝালেই মূলত কি বলা হয়, যে এটি মূলত হচ্ছে তোমার কালের উদাহরণ হয়ে যায়। এটা মূলত আমরা জাস্ট এই যে এটা একটু লক্ষ্য করবো, চলমান কোনো ঘটনা যে বর্তমানে চলতেছে এরকম হলে কেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এটি থাকবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা দেখে নিলাম। এরপরে যদি আমরা একটু আসি, ফুলের গন্ধে মৌমাছি আসে, বাক্যটিতে ফুলের কোন ধরনের, আচ্ছা এটা দেখেন কোন মানে এটা বলতেই পারি যে কারক এবং বিভক্তি এমন একটি টপিক যেটা থেকে হচ্ছে একটি প্রশ্ন আসবেই আসবে এবং আসেই প্রতি বছর। তো এরকম একটি প্রশ্ন আমরা দেখতেছি এখানে যে ফুলের গন্ধে মৌমাছি আসে, বাক্যটি ফুলের এই যে ফুলের যে অংশটি রয়েছে সেটি কোন কারকে কোন বিভক্তি। এখানে দেখেন যে ফুল শব্দটি এখানে সম্বোধন বোঝায়, কারক গন্ধ হচ্ছে ফুলের, অর্থাৎ এটি কারক সম্বোধন। আচ্ছা দেখেন ফুলের গন্ধে মৌমাছি আসে, এখন ফুল থেকে তো মূলত গন্ধ আসে, তাই না? ফুল থেকে তো হচ্ছে কি গন্ধ আসে। এখন সম্বোধন কারক, তাহলে কি হইলো, যেহেতু ফুল গন্ধটা কোথা থেকে আসতেছে, ফুল থেকে, আমরা এই গন্ধটাকে ফুলের মাধ্যমে হচ্ছে সম্বোধন করতেছি। সো এই জন্য মূলত এখানে যেটি আছে সেটি হচ্ছে সম্বোধন কারক। আমরা কিন্তু সবসময় অধিকরণ, করণ, অপাদান এই কারকগুলো খুব ভালো করে পড়ে আসি, এ ধরনের কারক আমরা দেখি না। সো এই প্রশ্নগুলো দেখে আমরা কিন্তু ইজিলি এগুলো দাগায় দিব, বাট আমাদের দেখেন আরো একটা এক্সট্রা কারক যেটা আমরা সবসময় পড়ি স্কিপ করে দিই, সেই কারকটা কিন্তু পরীক্ষার মধ্যে আছে। প্রশ্নকর্তা জানে যে আপনি কোনগুলো পড়বেন, তো সেগুলো বাদ দিয়ে তারা চেষ্টা করবেন নতুন কিছু অ্যাড করে দেওয়ার। ওকে, এখন দেখেন কোনটি ভাববাচক বিশেষণ। হ্যাঁ দেখেন এখানে কিন্তু বিশেষ যে পদের যে প্রকরণ রয়েছে, বিশেষ বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া, হ্যাঁ এই যে বিভাজনগুলো রয়েছে সেখান থেকে মূলত আমরা দেখতেছি যে ভাববাচক বিশেষণ, বিশেষণকে আবার আমরা যে বিভাজন রয়েছে, বিশেষণের যে বিভাজন রয়েছে সেটিকে কিন্তু হচ্ছে আমরা এখানে দেখতেছি। দেখেন খুব ভালো খবর, এখানে ভালো একটি ভাববাচক বিশেষণ যা গুণ বা অনুভূতি প্রকাশ করে। আচ্ছা দেখেন ভাব কি করে, গুণ, কোনো গুণ বা হচ্ছে অনুভূতি, আমাদের ভিতরে যে অনুভূতি রয়েছে, আমাদের যে গুণ রয়েছে সেটিকে কিন্তু প্রকাশ করে। অন্যান্য অপশনগুলো বিশেষ্য বা পদবাচক ব্যবহার, যেমন হচ্ছে লাল জামার বস্তুর রং, শক্তিশালী মানুষ, গঠনগত বৈশিষ্ট্য, তাই হচ্ছে আচ্ছা যাই হোক আমরা ওইদিকে না যাই, আমরা জাস্ট হচ্ছে এদিকে দেখে নিলাম যে কোনটি ভাববাচক, যেহেতু হচ্ছে ভালো, খুব ভালো খবর, হ্যাঁ খুব ভালো খবর, এই সেন্টেন্সটিতে বা এই বাক্যটিতে হচ্ছে ভালোটি হচ্ছে কি করতেছে, কোনো গুণ বা অনুভূতি বোঝাচ্ছে, হ্যাঁ গুণ বা অনুভূতি বোঝাচ্ছে, সেই জন্য মূলত হচ্ছে এটি আমাদের ভাববাচক। ওকে, তাহলে আমরা পরের সেশনে চলে যাই। একটু দেখার চেষ্টা করবো। দেখেন যে আকাশ শব্দের সঠিক, আচ্ছা এটা প্রতি শব্দ মানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, আকাশের হচ্ছে সমার্থক শব্দ যেটাকে বলছি সেটি হচ্ছে এখানে নিয়ে আসছে। আমরা একটু যদি এগুলো ভালো করে দেখে নেই সমার্থক এবং বিপরীত শব্দগুলো, তাহলে কিন্তু হচ্ছে আমরা ইজিলি হচ্ছে সলভ করতে পারবো, তাই তো? দেখেন আকাশের প্রতিশব্দ মূলত দুর্লোক, দুর্লোক যার অর্থে ব্যবহার করা হয় দুই লোকের মাঝে আকাশ বা অন্তরীক্ষণ। আচ্ছা আকাশ শব্দের আরো কিছু শব্দ যেগুলো আসলে এগুলো আপনি পড়বেন কিভাবে, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে, তাই না? সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো তো আসলে আপনার বোঝানোর কিছু নাই, তাই না? মুখস্থ করলে পারবেন, না হলে পারবেন না। দেখেন একটা বিষয়, বিষয় অনুসারে সিরাজউদ্দৌলা নাটকটি কোন প্রকৃতি। আচ্ছা যে সিরাজউদ্দৌলা নাটকটি রয়েছে, আমরা যে সিরাজউদ্দৌলা যে নাটক, সেই নাটকটি আসলে কোন ধরনের, কোন প্রকৃতি, সেটি মূলত এখানে জানতে চাইছি। সো কাল্পনিক, ঐতিহাসিক, আত্মজীবনীমূলক এবং সামাজিক, এই চারটি হচ্ছে অপশন দেওয়া আছে। সো এখান থেকে হচ্ছে আমাদের বলতে হবে যে আসলে এই নাটকটি আদৌ কোন ধরনের নাটক ছিল। তো আমরা নাটকটা সম্পর্কে যদি একটু দেখি, যে এখানে হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে কিন্তু মূলত রচনা করা হয়েছিল, যেটা হচ্ছে যে বাঙালির 1757 সালে সে 23শে জুন পলাশী যুদ্ধের প্রান্তে যখন হচ্ছে বাঙালি যে শেষ নবাবের যে পতন, সেটির ঘটনা প্রবাহে মূলত হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকটি রচিত হয়েছে। সো মূলত একটা ঐতিহাসিক ঘটনা কিন্তু হচ্ছে এখানে যুক্ত আছে। সো এটাকে নিয়ে যে আমাদের যে লেখক, যে নাট্যকার যেটাকে আমরা বলতেছি, তো নাট্যকার উনি কিন্তু হচ্ছে সেটা সেভাবেই লিখছে। সিরাজউদ্দৌলা নাটকটি একটি ঐতিহাসিক নাটক, যেখানে যেটা আমি বলতেছিলাম 1757 সালে সেই পলাশী যুদ্ধ এবং বাংলার শেষ স্বাধীন নবাব সংগ্রাম কাল্পনিক এবং আত্মজীবনীমূলক, কাল্পনিক আত্মজীবনী না, তাই না? এটা তো কাল্পনিক না, এটা বাস্তব, তাই না? এবং কারো জীবনী অবলম্বনের নয়। তো এটা হচ্ছে মূলত একটা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে
লেখা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা ঐতিহাসিক একটি ঘটনা তাহলে জেনে নিলাম সিরাজউদ্দৌলার নাটক কি, ঐতিহাসিক একটি ঘটনা। এরপরে দেখেন আরেকটি জিনিস এখানে আছে, বীরবল ছদ্মনামে কে লিখতেন? হ্যাঁ, বীরবল যে একটি ছদ্মনাম ইউজ করতে, আমরা জানি যে অনেক কবি যেমন ভানু সিংহ, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এরপরে হচ্ছে বীরবলের হালখাতায় যে আছে, এরপরে অনেক কি বলা হয় কবি সাহিত্যিক আছে, তাদের আলাদা আলাদা কিছু নাম রয়েছে, যারা সেই নামগুলো ব্যবহার করে কবিতা রচনা করতো বা বিভিন্ন ধরনের গল্প উপন্যাস নাটক এগুলো লিখতো। সেরকমই একজন হচ্ছে কবির ছদ্মনাম, সেটি হচ্ছে যে বীরবল। বীরবল এটি কার হচ্ছে ছদ্মনাম, এটা এখানে হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে আসছিল। ওকে, দেখে নিলাম যে শহীদুল্লাহ কাউসার, সৈয়দ শামসুল হক, প্রমোদ চৌধুরী এবং শওকত ওসমান। আচ্ছা, এই প্রমোদ চৌধুরী সম্পর্কে আমাদের একটু ভালো করে জানা খুবই জরুরি। প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম ছিল সবুজ পত্র, তাই না? সবুজ পত্র। এই সবুজ পত্র পত্রিকা বাংলার চলিত যে ভাষারীতি, এখন যে ভাষারীতি আমরা খুবই ব্যবহৃত করতেছি, চলিত ভাষারীতির প্রবর্তনে খুব বড় ভূমিকা রেখেছিল। সো এই প্রশ্নটি কিন্তু আসে সম্ভবত 1925 সালের দিকে, এটা একটু দেখে নিতে হবে। সো আমরা এখান থেকে প্রমোদ চৌধুরী, সবুজ পত্র এবং চলিত ভাষার মধ্যে তিনটে জিনিস দেখে নিলাম। তাহলে আমরা একটু পরের সেকশনে যাই, দেখি কি রয়েছে। এই যে এটা এখানে আলোচনা করা আছে। ওকে, দেখেন সুচেতনা, সুচেতনা কি? সুচে সুচেতনা, তাই না? এটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে? না, হায় হায়, দেখছেন এখানে এখন এই জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থ রয়েছে, জীবনানন্দ দাসকে বলা হয় কি? রূপসী বাংলার কবি সেই জীবনানন্দ দাশ। আমি আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, হ্যাঁ, হয়তো শঙ্খচিলের বেশে কি জানি ছিল, যাই হোক, সেই জীবনানন্দ দাশের কবিতা থেকে হচ্ছে মূলত নেওয়া। এবং এখানে যে বলা হচ্ছে যে কাব্যগ্রন্থ রয়েছে ওনার, ওখান থেকে মূলত বনলতা সেন, ঝরা পলক, বেলা অবেলা কালবেলা এবং 60টি তারার তিমির। বনলতা সেন মূলত যে তার কাব্যগ্রন্থটি ছিল, সেখান থেকে এই সুচেতনা যেটা সেটি হচ্ছে নেওয়া হয়েছে। এটি বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে অন্তর্ভুক্ত। একটু দেখে নিতে হবে কোন কাব্যগ্রন্থগুলো কোথায় রয়েছে, এগুলো একটু দেখে নেওয়া খুবই জরুরি, কারণ এইগুলো থেকে আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন এসেছিল এবং সামনের দিকে আসবে ইনশাল্লাহ। এখন দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? এই যে এখন আসতে পারে যে রবীন্দ্রনাথের প্রথম নাটক কোনটি বা রবীন্দ্রনাথ হচ্ছে যে প্রথম সাহিত্য কোনটি, সেক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের একটু জানতে হবে। এখন দেখেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। কি? দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী প্রথম উপন্যাস, যা 1865 সালে, কত সালে? 1865 সালে হচ্ছে প্রকাশিত হয়। এটি বাংলা সাহিত্যের প্রথম আধুনিক রোমান্টিক উপন্যাস, আনন্দমঠ বা বিষবৃক্ষর পরে রয়েছে, সুতরাং সঠিক। আচ্ছা, এই যে দুর্গেশ নন্দিনী মূলত বাংলা সাহিত্যের প্রথম কি? প্রথম হচ্ছে রোমান্টিক উপন্যাস। একটা প্রথম বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ডায়লগ কি ছিল? এ পথিক তুমি কি পথ হারিয়েছো, এই টাইপের একটা ডায়লগ ছিল আর কি। সো এই যে বিষয়গুলো কিন্তু হচ্ছে আমি এখন একটু ভুলে গেছি সম্ভবত। ওই যে হচ্ছে আমাদের কপালকুণ্ডলা, নব নবকুমারকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে কপালকুণ্ডলা, নবকুমার, এগুলো কিন্তু হচ্ছে এই যে উপন্যাসেরই চরিত্র। তারা হচ্ছে যখন ওই কি বলা হয় যে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছিল, এমন অবস্থায় হচ্ছে এই উক্তিটি চলে আসছিল যে পথিক। তো কপালকুণ্ডলা সম্ভবত নবকুমারকে কেন্দ্র করে বলতেছিল যে হচ্ছে যে পথিক তুমি কি পথ হারিয়েছো, এই টাইপ কিছু। সো এই জায়গাটাই কিন্তু হচ্ছে আমাদের এই যে প্রথম যে রোমান্টিক ডায়লগ, এবং এই রোমান্টিক ডায়লগের যে সূচনা, সেটাই মূলত হচ্ছে আমাদের প্রথম যে রোমান্টিক উপন্যাস দুর্গেশ নন্দিনী, সেটিকেই বলা হচ্ছে উপন্যাস। এটাই ছিল মানে প্রথম রোমান্টিক উপন্যাস, হ্যাঁ, রোমান্টিক ডায়লগ, এবং প্রথম হচ্ছে যে উপন্যাস বঙ্কিমচন্দ্রের, সেটি হচ্ছে দুর্গেশ নন্দিনী। সো দুর্গেশ নন্দিনী হচ্ছে প্রথম অনেক কিছুই ঘটনা ঘটে ফেলেছে। ওকে, তাহলে আমরা এটা দেখে নিলাম। এরপর আমরা দেখবো রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতাটি কোন রচনা থেকে? আচ্ছা দেখেন, এগুলো কিন্তু হচ্ছে তো আপনাদের বইয়ের মধ্যে আছে সোনার তরী, তাই না? সো এগুলো কিন্তু হচ্ছে আমরা ওখান থেকে দেখে নিব। এই যে সোনার তরী একটি কবিতা ছিল, এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সো এটা থেকে একটু এক্সট্রা তথ্য আমাদের জানতে হবে যে শিলাইদহ কুটির বাড়িতে অবস্থানে সোনার তরী, যে রবীন্দ্রনাথ ঠাকুর যে শিলাইদহে হচ্ছে তার কুঠির বাড়ি ছিল, যে জমিদারি যে তাদের প্রথা ছিল, সেখানে কিন্তু তিনি অবস্থান করতেন। তো শিলাইদহে অবস্থান করার সময় এই সোনার তরী কবিতাটি কিন্তু হচ্ছে তিনি রচনা করেছিলেন। পদ্মার পাড়ের প্রাকৃতিক দৃশ্য তাকে কবিতার অনুপ্রেরণা দিয়েছে। আচ্ছা, এই যে পদ্মা যে নদীটা রয়েছে, পদ্মার পাড়ের যে সেই অপরূপ দৃশ্য, সেই নদীর কি বলা হয় বয়ে চলার সেই দৃশ্য, প্রকৃতির সেই কি বলা হয় যে একটা আধ্যাত্মিক একটি বিষয় থাকে এবং একটি আকর্ষণীয় বিষয় থেকে, যেটি কবিকে আকৃষ্ট করেছিল, এবং তিনি এখান থেকে সেই দৃশ্যকে অবলম্বন করে বিভিন্ন কি বলা হয় ছন্দের মিলে কবিতা তৈরি করেছিলেন। এখন আচ্ছা ওকে, তাহলে হচ্ছে আমরা ওটা দেখে নিলাম। এরপর যদি আমরা একটু যাই, দেখেন কোনটি সন্ধি নিপাতনে। আচ্ছা, এবার আসতেছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হচ্ছে যে
সন্ধি, ওকে, আমরা একটু আগে কারক দেখেছিলাম তাই না? কারক, সন্ধি, এরপরে হচ্ছে উপসর্গ, অনুসর্গ, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের বরাবরই পরীক্ষার মধ্যে চলে আসে তাই না? এখন দেখেন যে সন্ধি হচ্ছে নিপাতনে সিদ্ধ, এখানে কোন সন্ধিটি হচ্ছে নিপাতনে সিদ্ধ সেটা নিয়ে হচ্ছে কথা বলা হয়েছে। সো যে সন্ধিগুলো মূলত প্রচলিত যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো ফলো করে না, এই ধরনের সন্ধিকে আমরা বলতেছি নিপাতনে সিদ্ধ সন্ধি। ওকে, এখন দেখেন যেটি হচ্ছে আছে এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে যে যে সন্ধি ব্যাকরণের প্রচলিত নিয়ম অনুযায়ী হয় না তাকে হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। কি সন্ধি বলে? ব্যাকরণের যে প্রচলিত যে নিয়ম রয়েছে সেগুলো হচ্ছে চলে না, সেই নিয়মগুলো মেনে চলে না, এই ধরনের সন্ধিকে আমরা বলতেছি নিপাতনে সন্ধি। এখন দেখেন এখানে দেওয়া আছে যে পরস্পর, পরস্পর একটি নিপাতনে সিদ্ধ সন্ধি, যেটি হচ্ছে কোনো নিয়ম মানে না, যা জোর মতো চলে। পর প্লাস পর ইকুয়াল হয় কি? পরস্পর। এরপরে দেখেন আরো কিছু উদাহরণ রয়েছে, সেগুলো আমরা যদি একটু মনে করি, ভাইয়া এগুলো আসলে মনে করবে কি হবে ভাইয়া, এগুলো হচ্ছে ওকে ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। ওকে, এগুলোর বাইরে আসলে তোমার আলাদা করে কোনো নিয়ম নাই তাই না? তো যেহেতু নিয়ম নাই তাকে একটু আলাদা করে মনে রাখতে হবে। দেখো আশ্চর্য, এটাকে আমরা কিভাবে বানাবো? বন যোগ পতি বনস্পতি, বৃহৎ যোগ পতি বৃহস্পতি, সম যোগ সার সংসার, উৎস যোগ সেত উচ্ছেদ, বাঘ যোগ দান বাগদান। আচ্ছা, এই যে দেখো এই জিনিসগুলোকে হচ্ছে মূলত আমরা কি বলা হচ্ছে? ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, এখানে যে জিনিসগুলো হচ্ছে আমরা পেয়েছি সেখান থেকে মূলত আমাদের মূল যে বিষয়টি এখানে সেটি হচ্ছে যে আমাদের এই যে নিপাতনের যে সিদ্ধ সন্ধি রয়েছে, এই যে এটাকে হচ্ছে আমাদের ভালো করে এখান থেকে দেখে নিতে হবে যে পরস্পর, পর যোগ পর। দেখেন এখানে কোনো ধরনের নিয়ম নাই, নিয়মের কোনো বালাই নাই। ওকে, আচ্ছা, এদিকে ডান দিকে আছে সম্ভবত। একটু আমরা যদি চলে যাই আমাদের যে মূল যে সেশন সেটাতে যদি আমরা চলে যাই, দেখেন, ওকে ওয়েট, এই যে দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হচ্ছে যে এই যে এটা, হ্যাঁ, যে শব্দ, হ্যাঁ, বাংলা ভাষার উদ্ভব পূর্ব বিকাশ এবং সেখান থেকে যে শব্দের শ্রেণী বিভাজন, সেই শব্দের শ্রেণী বিভাজন থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এমন একটি প্রশ্ন যে নিচের কোনটি দেশি শব্দ, কোনটি হচ্ছে দেশি শব্দ? কলম, চুলা, তোশক, হ্যাঁ, এই যে দেখেন চুলা, চুলা মূলত কি দেশি শব্দ। আরো দেশি শব্দ রয়েছে হাড়ি, ঢেকি, লাউ, হ্যাঁ, কলম, তোশক, মোশক, এই শব্দগুলো যথাক্রমে আরবি, ফার্সি এবং আচ্ছা, যে দেশি শব্দ যেগুলো রয়েছে আমরা যদি দেশি শব্দগুলো ভালো করে পড়ি তাহলে কিন্তু হবে যে একটু সম্ভবত ছিল যে চুলা, ঢেকি, হ্যাঁ, এরপর এখানে দেখি লাউ, এই যে যে গঞ্জ, হ্যাঁ, এরপরে হচ্ছে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে দেশি শব্দ। আরো কিছু রয়েছে বই থেকে আমাদের এগুলো একটু দেখে নিতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা দেখে নিলাম। এরপরে দেখি আমাদের যেটি রয়েছে যে রক্ষকেই ভক্ষক। কি? রক্ষকেই ভক্ষক বাক্যটি কোন জাতীয় বাক্য? আচ্ছা দেখেন, বাক্যের যে প্রকারভেদ, হ্যাঁ, যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, হ্যাঁ, যে বাক্যের যে প্রকারভেদ রয়েছে সেটিও কিন্তু হচ্ছে পরীক্ষার মধ্যে আসছে। বাংলায় এটিকে আমরা বলতেছি যে জটিল বাক্য, যৌগিক বাক্য, আর একটা হচ্ছে সরল জটিল, আহ, মিশ্র বাক্য, যেটি সরল জটিল এবং মিশ্র বাক্য বা যৌগিক বাক্য, এই দুটো তো একই তাই না? যে যৌগিক এবং মিশ্র, জটিল এবং সরল বাক্য, যে তিন প্রকার তাই না? তিন প্রকার মূলত। আচ্ছা, আমরা ওইদিকে নাইবা গেলাম, আমরা জাস্ট এখান থেকে একটু দেখার চেষ্টা করি। যদি আমরা একটু বাম দিকে এদিকে সরাই, ওকে, দেখেন এইখানে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে যে যে বাক্যে একটি মাত্র কর্তা একটি মাত্র সমাপিক ক্রিয়া থাকে তাকে সরল বাক্য। মানে একজনই কর্তা একজনই ক্রিয়া, একজন কর্তা একটা কাজ করতেছে, সেক্ষেত্রে কি হলো? সব এক এক করে আসে, তাহলে 1:1, সেটি হচ্ছে মূলত সরল। কি? সাদাবাটা একেবারেই সরল। রক্ষকেই ভক্ষক, এটি হচ্ছে একটি সরল বাক্য। ওকে, এরপরে দেখো পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্যে হচ্ছে বাক্যে মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তাকে যৌগিক বাক্য বলা হয়। আচ্ছা দেখো, একাধিক বাক্য সরল বাক্য মিলিয়ে যে বাক্য গঠন করা হয় তাকে কি বলা হয়? যৌগিক। যেমন তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। এই যে দেখো, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, যে একাধিক সরল বাক্য একটি কনজাংশন দিয়ে যুক্ত করে একটি হচ্ছে কি বলা হয়? পূর্ণাঙ্গ বাক্য হয়েছে। এ ধরনের বাক্যগুলোকে আমরা বলবো যৌগিক বাক্য। যে বাক্য একটি প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য থাকে তাকে সাপেক্ষে মিশ্র বা জটিল বাক্য বলা হয়। দেখো যৌগিক, আরেকটা হচ্ছে মিশ্র বা জটিল বাক্য। আমাদের ভালো করে মনে রাখতে হবে এই দুটো নামেই। মিশ্র জটিল কিন্তু একই জিনিস। কি? মিশ্র জটিল হচ্ছে একই জিনিস। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। এখন দেখো, তুমি পরিশ্রম করলে আমি কি সুখ লাভ করব? না। তোর বাবা মা পরিশ্রম করতেছে, তুমি কি সুখ লাভ করবা? হয়তো করতে পারো, কিছু টাকা পয়সা সঞ্চয় করে রাখলে সেই টাকা তুমি ভোগ করতে পারো, বাট এখানে বিষয়টা এমন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। ওকে,
যেই করবে সেই হচ্ছে শুক্লা কবি। একটি খণ্ড বাক্যে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষে থাকে। ওকে, এই হচ্ছে বিষয়টা। এই ধরনের বাক্যকে আমরা বলতেছি যে হচ্ছে জটিল বাক্য। তাহলে হচ্ছে আমরা যা শিখলাম সরল, জয়ী এবং জটিল বাক্য, এগুলো যদি পরীক্ষার মধ্যে আসে তাহলে কিন্তু খুব সহজে আমরা দেবো। এখন একটা বিষয়, অ্যান্ড বাট সো ইয়েট ফর, তাই না? অ্যান্ড বাট সো ইয়েট, এই যে এইগুলো থাকলে, এই অনুশীলনগুলো থাকলে মূলত হচ্ছে সেটি আমাদের কম্পাউন্ড হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি বাংলায় যৌগিক বাক্য, তাই তো? আর বাকি যেগুলো হয়েছে সেগুলো তো হচ্ছে আমাদের মিশ্র বা জটিল বাক্য। আর একদম সরল বাক্য তো আমরা বুঝতেছি যে একটাই থাকবে আর কিছু থাকবে না। সো আমরা এটা দেখে নিলাম। এরপর আমরা যাই দেখি, রাবণের চিতা আছে, এটা নাম্বার দিইনি, দিছি। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? দেখো এখানে হচ্ছে তোমাদের প্রশ্নের মধ্যে কিন্তু সব ধরনের প্রশ্নই আসবে, তুমি শুধু কারক পড়ে ফাড়াই পাচ্ছ, মানে একদম সব পারো। এরপরে হচ্ছে সন্ধি, তুমি কিছু আটকায় না, বাট তুমি বাগধারা কিছুই পারো না। এবং পরীক্ষার মধ্যে কিন্তু বাগধারাও আসবে, তাই না? সো দেখো এই জিনিসটা এখানে দেওয়া আছে যে রাবণের চিতা, রাবণের চিতা, রাবণের চিতা হচ্ছে রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? এখন এটা এখন কিভাবে বুঝবো? এটা তোমাদের ভালো করে মাথার মধ্যে মুখস্থ করতে হবে, তাই না? এটা তো আর আসলে তুমি বুঝতে পারবে না। চির অশান্তি, রাবণের চিতা মানে চির অশান্তি। দেখো রাবণের চিতা মানে, চিতা মানে কি? যে আগুন জ্বলে না সীতার মধ্যে যে, সো রাবণের চিতা হল চির অশান্তি। বাকি প্রয়োগে স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রীর জীবনে যে রাবণের চিতা হয়ে উঠেছে তার গুরুত্ব বাগদা। আচ্ছা, মূলত হচ্ছে বিধবা, যেটা হচ্ছে আমাদের হিন্দু সমাজে প্রচলিত ছিল যে বিধবার কিন্তু আর বিয়ে করা যাইতো না। সো একজন যদি স্বামী মারা যায় তাহলে সে বিধবা হয়ে যায় এবং পরবর্তী সময়ে কিন্তু হচ্ছে সে আর বিয়ে করতে পারবে না। এবং যদি বিবাহ যেদিন হয়েছে, মানে বিয়ের দিন হয়েছে, ওই রাতও যদি স্বামী মারা যায় পরে কিন্তু সে আর বিয়ে করতে পারবে না। এটা মূলত ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনারা হচ্ছে সম্ভবত যখন হচ্ছে এই বিধবা হচ্ছে যে বিয়ে রয়েছে, বিধবা যে এই যে আইনটি, সেটি বাদ দিয়ে তারা হচ্ছে সংস্কার করার চেষ্টা করেছিল এবং তারা বিধবাদের বিয়ে দেওয়ার হচ্ছে প্রচলন শুরু করেছিল। যাই হোক, ওই দিকটা আমরা না যাই, আমরা জাস্ট দেখে নিলাম যে একজন স্ত্রীর যে জীবনের যে করুণ যে দশা হয় সেটি মূলত এই বাগধারা দ্বারা, রাবণের চিতা দ্বারা বোঝানো হয়েছে। ওকে, তাহলে হচ্ছে এটা দেখে নিলাম। এরপরে আমরা একটু যাই, দেখো মনোমাঝি, মন মাঝি যেটাকে বলা হচ্ছে, সেবার আমরা পাইলাম কি, আবার আমরা পাইলাম সমাস, পাইলাম এবার কি পাইলাম? সমাস। দেখো তো সমাসে কি আছে? মন মাঝি, মন মাঝি। এই মন মাঝি ব্যাস বাক্য কোনটি আছে? মন মাঝির ব্যাস বাক্য করতে বলছে। মন মাঝি, মন যে মাঝি, মন মাঝির ন্যায়, মন রূপ মাঝি। আচ্ছা দেখো তো মন কি মাঝির ন্যায় হয়? এখন দেখো মন যে মাঝি, মন কি মাঝি হয়? মনও মাঝি, এটাও তো হবে না, তাই না? সো এখন এখানে একটা জিনিস দেখো, মন রূপ মাঝি, মন রূপ মাঝি মানে মন রূপ মাঝি। দেখো রূপক অর্থে কিন্তু হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে কি হইলো? দেখো মন মাঝি হচ্ছে একটি কর্মধারায় সমাস, আর এটি মূলত রূপ দিয়ে আমরা রূপক অর্থে ব্যবহার করতেছি, সেজন্য হচ্ছে রূপক কর্মধারায় সমাস। এখন বলতে পারো যে ভাইয়া এটা কর্মধারায় সমাস কি হলো? এখন তোমাকে আরো ডিপলি পড়তে হবে। দেখো কর্মধারায় সমাসের বিষয়টা কি, যে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ হচ্ছে পরে বসে। সমসমান পদ এরূপ অর্থ ই যোগ করে ব্যাস বাক্য গঠন করা হয়, যেমন ক্রোধ রূপ অনল, ক্রোধনল, বিষ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। এই যে দেখো বিষাদ সিন্ধু, ক্রোধনল, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে তোমার মূলত কর্মধারায় সমাস। ওকে, এর নিয়ম প্রণালীগুলো তো একটু দেখতে হবে, এখানে তো আসলে আমরা ওভাবে দেখতে পাবো না, তাই না? আমরা জাস্ট দেখতেছি প্রশ্নগুলো। এরপরে দেখো আরেকটি প্রশ্ন এখানে আছে, সেটি কি? সঠিক বিপরীত শব্দ যুগল কোনটি? এখানে যে শব্দ যুগলগুলো দেখতেছো সেগুলোর মধ্যে থেকে বিপরীত শব্দ যুগল মানে পরস্পর বিপরীত হয় এরকম হচ্ছে কোনটি? তো এখানে দেওয়া আছে, দেখো অন্ত, অনন্ত, অন্ত, অনন্ত, অন্ত, আবহন, বিসর্জন, রাগ, অনুরাগ। দেখো রাগের বিপরীত শব্দ কি? অনুরাগ। আর বাকিগুলো কিন্তু মোটেও ঠিক নাই। সো আমরা এটার উত্তর হিসেবে এটিকেই ধরে নিচ্ছি, তাই না? ওকে, এরপরে দেখো এটা তোমাকে পড়তে হবে, সমার্থক বিপরীত শব্দ। দেখছো এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে বরাবরই আসে, সো এগুলোকে স্কিপ করার আমাদের কোনো সুযোগ নাই। বাংলা কাব্যের অমিতাক্ষর ছন্দে দেখো, বাংলা যে কাব্য রয়েছে সেটিতে অমিতাক্ষর ছন্দ, হ্যাঁ, যে বিভিন্ন মাত্রা বিদ্যুৎ ছন্দ রয়েছে, বিভিন্ন ছন্দ, সেই ছন্দগুলোর মধ্যে একটি হচ্ছে অমিতাক্ষর ছন্দ। সেই অমিতাক্ষর ছন্দের প্রবর্তক কে ছিল? মাইকেল মধুসূদন দত্ত, তাই না? সো আমাদের এটা ভালো করে দেখতে হবে। এরপরে আসো, আচ্ছা এটা ওইদিকে তো কিছু আছে, ওকে ওইদিকে নাই, এদিকে নাই। আচ্ছা দেখো এবার এই যে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যদি আমরা একটু দেখি, দেখো বাংলা কাব্যের অমিতাক্ষর ছন্দে প্রবর্তন করেন মাইকেল। বাংলা কাব্যের অমিতাক্ষর যে ছন্দ সেটি প্রবর্তন করছে কে? মাইকেল মধুসূদন দত্ত। সেই ছন্দের পাশে দুই ধরনের চরণের মধ্যে অন্তমিল থাকে না, তাকে আচ্ছা দেখো
দুইটি যে চরণ থাকবে এই চরণের মধ্যে কোনো অন্তমিল থাকবে না, কোনো মিল থাকবে না, তখন আমরা সেই ছন্দকে বলবো অমিতাক্ষর ছন্দ। এরপরে দেখো মাইকেল মধুসূদন দত্ত তার রচিত পদ্মাবতী নাটকের দ্বিতীয় অঙ্কে সর্বপ্রথম অমিতাক্ষর ছন্দ প্রয়োগ করেন। আচ্ছা, তার যে অমিতাক্ষর ছন্দ যে প্রণয়ন করেছিল সেই কবিতাটার নাম কি? পদ্মাবতী। কি? পদ্মাবতী নাটক একটা দ্বিতীয় অঙ্কে হচ্ছে মূলত তিনি এই ছন্দটা প্রবর্তন করেছে। আচ্ছা, যাই হোক আমরা এটা দেখে নিলাম। এখন আমরা চলে যাব আরেকটি প্রশ্নে। দেখো মধুরতা কোন ধরনের শব্দ? কি? মধুরতা। কি বলেছি? মধুরতা কোন ধরনের শব্দ? দেখো মধুরতা কোন ধরনের শব্দ। এখন এই যে দেখো এটা কি মূলত আহ যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ গুণ নাম বোঝায় তাকে আমরা গুণবাচক বিশেষ্য বলি। আচ্ছা দেখো ওই যে বিশেষণে সর্বনাম অব্যয় ক্রিয়া যেগুলো রয়েছে সেগুলোকে। এখন দেখো কোনো কিছু দোষ বুঝাচ্ছে, গুণ বা দোষ বুঝাচ্ছে, এই ধরনের যখন ঘটনাটি ঘটে এই ধরনের গুণবাচক বিশেষ্য বলা। আচ্ছা দেখো কোনো বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণ, কোনো বিশেষ্য দ্বারা কোনো বস্তু যে অমুক স্যার অনেক ভালো, অমুক মেয়েটা অনেক সুন্দর, এই যে দেখো আমরা হচ্ছে যারা যে কি বলা হয় জামাল ছেলেটা অনেক ভালো, সাদিয়া অনেক সুন্দর, এই যে দেখো নামগুলা দিয়ে আমরা কি করতেছি তাদের একটা বিশেষ গুণকে তুলে ধরতেছি। এ ধরনের যখন ঘটনাগুলো ঘটে তাদের বলছে আমরা বলতেছি যে গুণবাচক বিশেষ্য। তাহলে কি হইলো? গুণবাচক বিশেষ্য। দেখো যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ গুণের নাম বোঝায় তাকে আমরা বলতেছি গুণবাচক বিশেষ্য। এখন দেখো এরকমই কিছু হচ্ছে মধুরতা, তারল্য, তারণ্য ইত্যাদি। বিশেষণ উদাহরণ হিসেবে নীল আকাশ। আচ্ছা বিশেষ্য গেল, একটু বিশেষণ দেখো নীল আকাশ 1000 টাকা। কত টাকা? 1000 টাকা। কেমন আকাশ? নীল আকাশ। এই যে দেখো এগুলো মিক্স করে কিন্তু হচ্ছে আমরা আসি জিনিস, তারা, এগুলো মূলত সর্বনাম, তাই না? আরেকটা হচ্ছে অব্যয়, এবং আর নতুবা। কি? অব্যয়, কনজাংশন, তাই না? এবং আর নতুবা ইত্যাদি, এগুলো হচ্ছে মূলত অব্যয়। আচ্ছা আমরা দেখে নিলাম, মূলত আমরা জিনিসটি দেখার চেষ্টা করছি সেটি হচ্ছে যে কোনো কিছুর আমাদের গুণ বা গুণ বোঝাচ্ছে, বস্তুর দোষ বা গুণ বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা এটিকে এভাবে ব্যবহার করতেছি। ওকে, এখন দেখো যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে যে তোমাদের এখানে হচ্ছে কাজী নজরুল ইসলাম কি হিসাবে সাহিত্যের স্থায়ী আসন লাভ করেন। আচ্ছা দেখো কাজী নজরুল ইসলাম যে আমাদের জাতীয় কবি, সেই জাতীয় কবি হচ্ছে সাহিত্যের যে একটি অবস্থান, তার সাহিত্যে যদি একটি জায়গা দখল করে উনি রয়েছেন, বাংলা সাহিত্যে যে একটি জায়গা দখল করে উনি রয়েছেন, সো তেমনই হচ্ছে যে কবিকে বলা হচ্ছে যে গীতি কবি, সর্বহারা কবি, বিদ্রোহী কবি এবং প্রেমের কবি। এখন দেখো আমরা কিন্তু এই কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসাবেই চিনে থাকি, তাই না? কাজী নজরুল ইসলাম সর্বপ্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922 সালে বিদ্রোহী কবিতাটি প্রকাশ করা হয়। দেখো তার কাব্যগ্রন্থ অগ্নিবীণা, এবং তার দ্বিতীয় যে কবিতা সেটি হচ্ছে বিদ্রোহী। সেই বিদ্রোহী 1921 সালে ডিসেম্বরে লিখিত হয় এবং সাপ্তাহিক পত্রিকা বিজলি পত্রিকা 22 ডিসেম্বর জানুয়ারি 1922 সংখ্যায় প্রকাশিত হয়। দেখো সে কিন্তু এই কবিতাটা মানে বিদ্রোহী কবিতাটা হচ্ছে 1921 সালে হচ্ছে লিখেছিলেন এবং ডিসেম্বরের দিকে, এবং সেটি 1922 সালে কোন পত্রিকা? বিজলি পত্রিকায় হচ্ছে প্রকাশিত হয় ডিসেম্বর থেকে জানুয়ারি, মূলত 1922-এর দিকে এসে। এখন দেখো চারদিকে বিস্তার লাভ করে ব্রিটিশ ঔপনিবেশিক যে শাসন আমলের যে বিরুদ্ধ, ব্রিটিশ যে শাসন আমলের ফলে মানুষ যে ক্ষুব্ধ, মানুষের যে জীবন জনজীবন যে বিক্ষুব্ধ, হ্যাঁ, জরাজীর্ণ যে জীবন, সেটিকে কিন্তু হচ্ছে এই কবিতার মাধ্যমে ব্রিটিশের বিরুদ্ধে নজরুলের বিদ্রোহী মানসিকতা এবং এই কবিতা প্রকাশিত হয়েছে, এবং কবিতার প্রভাবের কারণেই তিনি বিদ্রোহী কবি হিসেবে সাহিত্য খ্যাতি অর্জন করেছেন। দেখো এই একটি মাত্র কবিতা যে কবিতাটি হচ্ছে তাকে খ্যাতি এনে দিয়েছিল এবং ব্রিটিশদের চোখ রাঙিয়ে দিয়েছিল তার বিরুদ্ধে, তার প্রতি, এবং তার যে হচ্ছে একটা ক্ষোভ, হ্যাঁ, তার যে হচ্ছে একটা কি বলা হয় এই ব্রিটিশদের হচ্ছে যে পৈশাচিক যে তাদের যে হচ্ছে যে অত্যাচার, মানুষের যে হচ্ছে বলা হয় মানুষকে যারা জরাজীর্ণ করে দিচ্ছে মানুষের জীবনকে, তো এই কবিতার মাধ্যমে কিন্তু সেটি তিনি প্রতিবাদ করেছিলেন। তো এই জায়গা থেকেই তখনই তিনি হচ্ছে বাংলা সাহিত্যের বিদ্রোহী যে ভাব সেটি হচ্ছে চলে এসেছিল। ওকে, এরপরে আসো দেখি আরেকটি জিনিস রয়েছে, আর সেটা বাদ, এই বঙ্গবন্ধু রিলেটেড কিছুই আমরা পড়বো না, কারণ আমরা বলেছি যে এগুলো হচ্ছে আসবে না। ওকে, এরপরে দেখি চশমা। চশমা কোন ভাষার শব্দ? দেখো আবারও এসেছে। বিভিন্ন যে ভাষার শব্দগুলো রয়েছে, বিশেষ করে ফার্সি, উর্দু, আরবি, বাংলা, যে খাঁটি বাংলা শব্দ, সো এগুলো কিন্তু হচ্ছে আমাদের এখান থেকে পড়তে হবে। দেখো চশমা ফার্সি ভাষার শব্দ, আর আরো কিছু শব্দ হচ্ছে কারখানা, দোকান, বেগম, হ্যাঁ, গুদাম, এগুলো মূলত হচ্ছে কি দরবারের রসদ বান্দা, এই যে রসদ বান্দা, সো এগুলো কিন্তু হচ্ছে তোমাদের ফার্সি আরবি শব্দ, তাই না? সরি আরবি শব্দ, চশমা ফার্সি শব্দ। সরি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো সবগুলো কি কারখানা, দোকান, বেগম, এগুলো হচ্ছে আমাদের কি শব্দ? ফার্সি
শব্দ। ওকে, তো এই কোন ধরনের শব্দ, এগুলো কিন্তু বরাবরই পরীক্ষার মধ্যে আছে। দেখো ঢেকি, হাড়ি, গঞ্জ, এগুলো কিন্তু হচ্ছে খাঁটি বাংলা শব্দ। এরপরে দেখো পর্তুগিজ শব্দ রয়েছে আলপিন, আলমারি, চাবি। এরপরে আমরা যেটা দেখি যে চীনা শব্দ চা, চিনি, এগুলো কিন্তু চীনা শব্দ। এই ধরনের শব্দগুলো কিন্তু আমাদের একটু ভালো করে একটু রিস্কা, যেটাকে আমরা বলতেছি যে লুঙ্গি, ফুঙ্গি, এগুলো মূলত কি এই যে শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে আমাদের একটু ভালো করে দেখতে হবে। এরপরে দেখো সূর্যের দেখছো কি সুন্দর একটা বিষয় যে চাঁদ, সূর্য, আকাশ, এগুলো কিন্তু সমার্থক শব্দ আমরা দেখতেছি। মানে তুমি সমার্থক শব্দ তো অনেকগুলো আর পাবা ভাইয়া, পড়বা কোনগুলা। সো যেগুলো কমন শব্দ আছে যেমন চাঁদ, সূর্য, তারা, নক্ষত্র, এগুলো কিন্তু হচ্ছে কি বারবার আসে, তাই না, পাহাড়। সো এগুলোর যে সমার্থক শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের একটু ভালো করে আগে মুখস্থ করে নিতে হবে। দেখো সূর্যের সমার্থক শব্দ কি? সবিতা, এখানে আছে মিহির, অবনী, আদিত্য। সূর্য সমার্থক শব্দ সবিতা, মিহির, আদিত্য। অন্যদিকে অবনী হলো পৃথিবীর সমার্থক শব্দ। কার সমার্থক শব্দ? এখানে দেখো বলছে যে 9 কোনটি। দেখছো সূর্যের সমার্থক শব্দ 9 কোনটি। এবার আমি যদি মনে করি জায়গা দিলাম, সবই তো হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু দেখো এখানে জিনিসটা হচ্ছে আমাদের ভালো করে প্রশ্নটা বলছে যে হচ্ছে নিচের কোনটি সমার্থক শব্দ নয়। তাহলে হচ্ছে এখানে যে উত্তরটা আছে সেটি তিনটাই হচ্ছে হবে সূর্য সমার্থক শব্দ, কিন্তু একটি হচ্ছে সেটি হচ্ছে নয়, পৃথিবীর সমার্থক শব্দ। অবনী হলো পৃথিবীর সমার্থক শব্দ। দেখো অবনী এখানে যেটি দেখতেছো অবনী, এই অবনী হচ্ছে পৃথিবীর কি? অবনী কি? অবনী, অবনী হচ্ছে তোমার পৃথিবীর সমার্থক শব্দ। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা দেখে নিলাম। এরপরে আসো নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, এবার যদি আমরা আসি যে বচন, যেটা বহু বচন, এক বচন যে বিষয়গুলো রয়েছে সেগুলো মূলত এখানে উঠে আসছে। সো এমন একটি জিনিস এখানে দেখতেছি সেটি হচ্ছে যে নাটক থেকে নাটিকা যেটা রয়েছে সেটিকে কোন অর্থে স্ত্রীবাচক হচ্ছে শব্দ ব্যবহার করা হয়েছে। দেখো বৃহদার্থে, ক্ষুদ্রান্তে, ক্ষুদ্রার্থে, বিপরীতার্থে এবং হচ্ছে সমার্থে। এখন দেখো মূলত ক্ষুদ্রার্থে হচ্ছে আমরা ইকা শব্দটিকে ব্যবহার করে থাকি। যেমন নাটক, নাটিকা, মালা, মালিকা, গীতি, গীতিকা, পুস্তক, পুস্তিকা। এই যে দেখো এই জিনিসগুলো হচ্ছে মূলত ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যোগে, ক্ষুদ্রার্থে কি ইকা প্রত্যয় যোগে হচ্ছে তোমার কি বলা হয় স্ত্রীবাচক করা হয়েছে। কি করা হয়েছে? স্ত্রীবাচক করা হয়েছে, স্ত্রীবাচক করা হয়েছে। ওকে, এরপরে আসো বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক শাখা কোনটি। এখন দেখো বাংলা যে ভাষা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা দেখছি প্রশ্ন চলে আসছে। সো এমন একটি প্রশ্ন এখানে দেখতেছি সেটি হচ্ছে যে বাংলা যে ভাষা এবং সাহিত্য সেটির একটি শাখা, আধুনিক যে একটি শাখা তৈরি হয়েছে সেটির নাম কি? আমরা এখন দেখবো যে বাংলা ভাষা এবং সাহিত্যের আধুনিক যে আধুনিক শাখা ছোট গল্প। আচ্ছা দেখো সর্বশেষ একটা নতুন শাখা যেটা হচ্ছে খুব জনপ্রিয় একটি জায়গা দখল করেছে সেটি হচ্ছে ছোট গল্প। যেটিকে রবীন্দ্রনাথ বলেছিল যে শেষ হয়েও হইল না শেষ। কি? শেষ হয়েও হইল না শেষ, যে এমন ভাবে শেষ হবে যে মানে মনে হবে শেষ, বাট এরপরেও কিছুটা লেস থাকবে, একটু রেস্ট থাকবে ওইটা, বাট শেষ হয়েও কি হবে না? শেষ হবে না, এমন একটি জিনিস। তো বাংলা সাহিত্যের এটি মূলত হচ্ছে সর্বশেষ একটি শাখা, খুব জনপ্রিয় একটি শাখা, তাই না? সো আমরা এটা দেখে নিলাম। এরপরে দেখো কোনটি অকর্মক্রিয়ার উদাহরণ আছে। এখানে জিনিস চলে আসে সেটি হচ্ছে যে অকর্মক্রিয়া কি? অকর্মক্রিয়া যেটি রয়েছে অকর্মক্রিয়া, এই অকর্মক্রিয়ার মধ্যে হচ্ছে এখানে যে তোমরা দেখতেছো যে সে খায়, বাবা মেয়েকে চাঁদ দেখাচ্ছে, তারা ভাত খায়। সো এই জায়গাটাতে হচ্ছে আমরা একটু দেখি ব্যাখ্যায় চলে যাই। দেখো এই জায়গাটাতে হচ্ছে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে সে খায় বাক্যটি, সে খায়, সে খায় বাক্যটি হচ্ছে অকর্ম ক্রিয়ার উদাহরণ। যে বাক্যের ক্রিয়াতে কর্ম উপস্থিত নেই তাকে অকর্ম ক্রিয়া বলা। আচ্ছা দেখো যে বাক্যটিতে কোনো হচ্ছে কর্ম থাকে না, কোনো কর্ম থাকে না, এই ধরনের বাক্যকে আমরা বলতেছি যে অকর্ম ক্রিয়া। কি? অকর্ম ক্রিয়া। যে খায় সে খায় বাক্যে কোন কর্ম নেই তাই এটি অকর্ম ক্রিয়া। অন্যদিকে বাবা মেয়েকে চাঁদ দেখাচ্ছে প্রতিযোগ। আচ্ছা দেখো বাবা, বাবা হচ্ছে মেয়েকে চাঁদ দেখাচ্ছে। এখন কি হচ্ছে এখানে? চাঁদটাকে কিন্তু হচ্ছে কি করতেছে? বাবা মেয়েকে দেখাচ্ছে। মূলত একজনের দ্বারা আরেকজন সাধিত করতেছে। এই যে দেখো কলম দিয়ে বোর্ডে লিখতেছি, তাই না? আমি হচ্ছে আমি কলম দিয়ে বোর্ডে লিখতেছি এখানে। ঠিক এখানে দেখো বাবাও কিন্তু হচ্ছে কি করতেছে? মেয়ে কিন্তু নিজে দেখতেছে না, মূলত সে সাধন করতেছে, এই জন্য প্রযোজক, প্রযোজক ক্রিয়া। তো দেখো তারা ভাত খায়, সকর্ম ক্রিয়া। আচ্ছা তারা ভাত খায় কারা? তারা ভাত খায়, সকর্ম ক্রিয়া। এখন দেখো আমি ভাত খেয়ে ঘুমাবো, অসমাপিক ক্রিয়া। এখন দেখো আমি ভাত খেয়ে ঘুমাবো,
এটা মূলত হচ্ছে একটা অসমাপিক ক্রিয়া। আছে এই জিনিসগুলোর আরো কিছু বিস্তারিত বিষয় আছে যেগুলো হচ্ছে আমাকে আর একটু জানতে হবে। সো আপনারা এই জায়গাতে যে কাজটা করতে হবে তোমাদেরকে, তোমরা যেটা দেখতেছো, সেক্ষেত্রে তোমাকে এই যে ক্রিয়ার যে জিনিসটা রয়েছে, যে সকর্ম অকর্ম প্রযোজক সাধিত, হ্যাঁ, এই জিনিসগুলো একটু তুমি জাস্ট 2 লাইন রয়েছে বইয়ের মধ্যে, সুন্দর করে দেখে নিবা একটু ভালো করে। ওকে, কি বা কারা এই যে প্রশ্ন করা হয় এগুলো হচ্ছে ভাবে আসে আর কি। ওকে, এখন দেখো খুব জরুরি একটি বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখেছি যে অন্ধজনে দেহ আলো, কি অন্ধজনে দেহ আলো, এই যে সব এখানে দেখতেছো। তো এখানে দেখো অন্ধজনে যেটি, সেটির কারক বলছে যে কোন কারক, কারকে কোন বিভক্তি। অন্ধজনে দেহ আলো, এটি হচ্ছে কোন কারকে কোন বিভক্তি, এটি তুলে ধরা হয়েছে। তো আমরা যদি একটু দেখি, কর্মী সপ্তমী একটা, সম্পদানী সপ্তমী, কর্তৃকারকের শূন্য এবং অপদানী সপ্তমী। একটা জিনিস দেখো, সত্য ত্যাগ করে কোনো দান, অর্চনা বা সাজ ইত্যাদি করা হয় তাকে বলা হচ্ছে সম্পদান। আচ্ছা দেখো, মানে সত্য ত্যাগ করে তুমি হচ্ছে নিঃস্বার্থভাবে দান করে দিচ্ছ, আর তুমি এর বিনিময়ে কিছু চাও না, সেটাই মূলত হচ্ছে আমাদের সম্পদান কারক। এখন দেখো, অন্ধজনে দেহ আলো, সৎপাত্রে কন্যাদান, এই দেখো এই জিনিসগুলো মূলত হচ্ছে তোমার সম্পাদন কারক। এখন দেখো, যে বিভক্তি রয়েছে, যে বিভক্তিগুলো আমরা পড়েছিলাম তাই না, এ র, অন্ধজনে এ, এই যে এ র তে না, এগুলো হচ্ছে কি সপ্তমী বিভক্তি, সেই জন্য মূলত সম্পাদনে সপ্তমী হচ্ছে এটি হচ্ছে উত্তর। ওকে, এরপরে আসো জায়া ও পত্রী সমাস। আচ্ছা দেখো তো, জায়া এবং ও পত্রী কি, জায়া ও পতি এই সমাস করলে কি হবে, জায়া এবং পতি যদি আমরা সমাস করি সেটাকে কি হবে, সমসমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলা। আচ্ছা দেখো, যে সমসমান পদ, যে সমসমান পদ, যে পদগুলোর মধ্যে সমাস হচ্ছে, সেই পদগুলার দুটারে মানে সবারই যদি সমান গুরুত্ব থাকে, সবার যদি অর্থের সমান তাৎপর্য থাকে, তাহলে সেটি হয়ে যাবে কি দ্বন্দ্ব সমাস। কি সমাস, দ্বন্দ্ব সমাস। সেখানে দেখো, জায়া ও পতি, জায়া ও পতি দুটারই গুরুত্ব আছে, এটার মধ্যে দম্পতি। মা ও বাবা, মা বাবা, মা ও বাবা, মা বাবা, মাতা ও পিতা, মাতা পিতা, দোয়াত ও কলম, দোয়াত কলম। এই যে দেখো, এই জিনিসগুলো কি হলো হচ্ছে যে দুটারে সমসমান পদ, যে পদগুলোর মধ্যে সমাস হয় সেগুলো আমরা কি বলি সমসমান পদ। সো এই সমসমান পদগুলোর প্রত্যেকটারই মানে যা আছে সবগুলোর সমান গুরুত্ব বহন করতেছে, সম অধিকার যেটাকে আমরা বলতে পারি। তো এই ধরনের যে জিনিসটা সেটিকে আমরা বলতেছি দ্বন্দ্ব সমাস। ওকে, এরপরে যাই পরের সিস্টেমে যাই, দেখি কি রয়েছে। দেখো, আবার আসিব ফিরে ধান সিঁড়ির তীরে, এটা আমি শুরুতেই বলতেছিলাম যে আবার আসিব ফিরে ধান সিঁড়ির তীরে কবিতা, কবি এই যে দেখো জীবনানন্দ দাশের সেই রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে। কার, জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আবার আসিব ফিরে ধান সিঁড়ির তীরে, আবার আসিব ফিরে ধান সিঁড়ির তীরে এই বাংলায় তার রচিত আরেকটি বিখ্যাত চরণ, বাংলার মুখ আমি দেখিয়াছি পৃথিবী, তাই আমি পৃথিবীর মুখ খুঁজিতে যাই না আর, কি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আর পৃথিবীর মুখ খুঁজিতে কি করতে যাই না আর। এই যে উক্তিটা, এটা আমার পরীক্ষার মধ্যে দিতে পারে যে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ আর খুঁজিতে যাই না, এটা কোন কবি চরণ বা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে বা এই উক্তিটি রচিতাকে। সো এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে। এখন দেখো, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ৭১-এর দিনগুলি। আচ্ছা দেখো, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাস ছিল ৭১-এর দিনগুলি, এটি হচ্ছে কার রচনা। ওকে, জাহানারা ইমাম, শাহরিয়ার কবির, আব্দুল গফর। আচ্ছা তাই হোক, এরপরে দেখো বিদ্যালয়। আচ্ছা আমরা দেখে দেবো, মুখস্থ নির্ভর না, জিকের মধ্যে তোমরা পাবা। ওকে, এরপরে দেখো বিদ্যালয়, দেখো সন্ধি, দেখছো যেগুলো হচ্ছে সহজ আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে। এমন একটি দেখো এখানে দেওয়া আছে যে, আচ্ছা এখানে তো ব্যাখ্যা আমরা দেখতে পাবো। দেখো বিদ্যালয়, ওকে একটু লক্ষ্য করো, বিদ্যালয় দেখো বিদ্যা যোগ আলয়, বিদ্যা যোগ, দেখো এখানে অলয় আছে আলয়ও আছে, কোনটা হবে, কি অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয়ে হচ্ছে মিলে আকার হয়, অর্থাৎ আকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়, যেমন বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, হিম যোগ আলয় হিমালয়। আচ্ছা তুমি দেখো, অ অ এবং আ, আর পরে যদি থাকে, এই দুটো যুক্ত হয়ে মূলত হচ্ছে তোমার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে এটা আকার হয়ে যায়, আ হয়ে যাবে। তো দেখো বিদ্যা, বিদ্যা যোগ আলয়, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। আচ্ছা হিম যোগ আলয় হিমালয়, হিম যোগ আলয় দেখো হিম, হিম আলয়, দেখো এই যে দেখো এই যে ওটা হচ্ছে আকার হয়ে গেছে এখানে,
এটাই মূলত বলছে যে অ থাকলে সেটি হচ্ছে পরে ব্যঞ্জন সাথে যুক্ত হয়ে যায়, যদি যদি ব্যঞ্জন থাকে, ব্যঞ্জন বর্ণ থাকে, সেটি মূলত কি হয়ে যাবে, সেটি ভেঙে গিয়ে হচ্ছে আকার হয়ে যাবে, আকার হয়ে যাবে, তাই না, এটা হয়ে যাবে। সো এটাই হয়ে গেছে। দেখো মহাযোগ আশয়, মহা, এই যে দেখো অ আছে, আ আছে, সো এখানে দেখো মহা, মহা, তো মহা থাকে মূলত এটাতে আবার একটু অন্যরকম, তাই না। সো দেখো এখানে দুইটা কিন্তু আছে, সো তারপরেও হচ্ছে মহাযোগ আশায় মহাশয় হয়ে গেছে ইত্যাদি। এই ধরনের তোমাদের আসলে নিয়মের মধ্যে পড়ো, বাট এই জিনিসগুলো যেগুলো হচ্ছে রেগুলার আসতেছে এগুলো একটু যদি ভালো করে পড়ো তাও হবে, তোমার নিয়ম এত বোঝার আসলে সময় নেবে, এত বুঝতে হবে না। ওকে, এরপরে দেখো বন্ধু এর বিপরীত, আচ্ছা দেখো এটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। বন্ধুর বিপরীত শব্দ কি, বন্ধুর বিপরীত, বন্ধুর, আচ্ছা এখানে দেখো একটা জিনিস বলছে, বন্ধু কিন্তু বলে না, আমরা জাস্ট বন্ধু দেখে হচ্ছে শত্রু দিয়ে দিলাম তাই না। এখন দেখো এখানে লিখছে বন্ধুর, একটু প্যাঁচ লাগাই দিছে, কি লাগাই দিছে, প্যাঁচ লাগাই দিছে। সো বন্ধুর মানে কিন্তু হচ্ছে ওই বন্ধু না, এটা হচ্ছে মূলত অমসৃণ, যেটা সব মানে কি বলা হয় যে যেটা হচ্ছে সহজবোধ্য হয় না, কষ্টসাধ্য হয়। সো এই দেখো এটি হচ্ছে বিপরীত শব্দ হবে মসৃণ। দেখো বন্ধুর হচ্ছে মসৃণ আর বন্ধু হচ্ছে শত্রু। দেখো এই দুটো জিনিস আমি বলতেছিলাম, সেই কমন জিনিসগুলো আমরা ইজিলি কনফিডেন্সের সাথে কিন্তু ভুল করে দিব। এরপরে দেখো কণ্টক, লতাগুল্ম বা গাছের সুচালো হচ্ছে অংশ। এরপরে যদি আমরা আসি ভাইয়া, দেখো বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি, এগুলো কি পড়তে হবে? মোট বর্ণ 50টি, স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসছে, দেখছো, এবং তোমাদের আসবে, আসতেও পারে। ওকে, এরপরে দেখো খোদা আপনার মঙ্গল করুন কি অর্থে ব্যবহার করা হয়েছে। দেখো খোদা আপনার মঙ্গল করুন কি অর্থে ব্যবহার করা হয়েছে, এই জিনিসটা যদি আমরা একটু দেখি। খোদা কি করবে, খোদা হচ্ছে আপনার মঙ্গল করবে, এটা কোন অর্থে ব্যবহার করছে, তাই না। প্রার্থনা করতেছে, আদেশ, অনুরোধ, প্রার্থনা, অনুনয়। এই যে দেখো যে আমাদের যে কি বলা হয় অ্যাসার্টিভ, কম্পারেটিভ, কি বলা হয় যে সেন্টেন্সগুলো রয়েছে, অপটেটিভ, হ্যাঁ, এক্সক্লামেটরি, এই যে সেন্টেন্সগুলো রয়েছে। সো এই যে ইংরেজিতে যে বাংলা এগুলোতে আমরা বলতেছি যে উপকার, প্রার্থনাবাচক, অপকার, বিধান, এই যে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে আসতেছে। সো আচ্ছা এগুলো তোমাদের ওই বাংলা ব্যাকরণ যেটি একাদশ দ্বাদশ শ্রেণীতে ছিল, ওখানে কিছু শব্দের যে আমরা বাক্যের যে বিভাজন অনেকগুলো পড়ছিলাম, তো সেখান থেকে মূলত আসছে। আমি একটু দেখে নেবো ওটা। ওকে, এরপরে দেখো আরেকটা জিনিস এখানে দেখছি, বাগধারা, ব্যাঙের সর্দি কি, ব্যাঙের সর্দি এটি মূলত কোন অর্থে আসতেছে, ব্যাঙের সর্দি, সম্ভাব্য ঘটনা, প্রতারণা, অসম্ভব ঘটনা এবং অসম্ভব ঘটনা, তাই না। দেখো ব্যাঙের কি কখনো সর্দি হয়, এটা মুখস্থ করতে হবে, হ্যাঁ, তারপর একটু বুঝলে বুঝতে হবে, ব্যাঙের তো সর্দি হয় না, সেটা একেবারে অসম্ভব একটি ঘটনা। সেই বাগধারার অর্থ হচ্ছে অসম্ভব। এরপরে দেখো আরো আছে যে সামান্য সম্পদ, আচ্ছা এগুলো বাদ দেই। অপলাপ শব্দের অর্থ কি, কি অপলাপ, অপলাপ, অস্বীকার, অসাদালাপ, মিথ্যা এবং প্রলাপ, এই জিনিসগুলো হচ্ছে অপলাপ সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে অস্বীকার করা। অপলাপ শব্দের অর্থ কি, যে অপলাপ শব্দ সেটিকে হচ্ছে অস্বীকার করতে হবে, কি অস্বীকার করতে, শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। এরপরে আসো আহ কই মাছের প্রাণ বলতে বুঝছি যে একেবারে কঠোর, হ্যাঁ, যেটা হচ্ছে কোনোভাবে হচ্ছে কি হয়, হয় না, মারা যায় না, হ্যাঁ, একেবারেই আটকায় থাকে। দীর্ঘজীবী, তাই না। কই মাছের প্রাণ শব্দের অর্থ হচ্ছে, বাগধারার অর্থ হচ্ছে দীর্ঘজীবী। এরপরে আসো মনের ভাব প্রকাশ করার সবচেয়ে ভালো মাধ্যম কোনটি, তাই না। আরে ভাই ভালো মাধ্যম তো অবশ্যই কি, ভাষা। এরপরে আসো দেখো অলিক, অলিক শব্দের বিপরীত অর্থ হচ্ছে কোনটি, অলিক, অলিক যেটা রয়েছে, অলিক, সেই অলিক শব্দ, অলিক শব্দের বিপরীত অর্থ কোনটি, অলিক শব্দের বিপরীত অর্থ কোনটি। এখন দেখো অলিক অবাস্তব, বাস্তব এবং লৌকিক, বাস্তব এবং সত্য। অলিক মানে কি, বাস্তব, আর এর বিপরীত শব্দ হলো কি লৌকিক, যেটা অলৌকিক, কি লৌকিক, অলৌকিক, এই যে দেখো যেটা হয়, হয় না, এই টাইপ কিছু একটা। ওকে, এরপর এটা দেখো বিষাদ সিন্ধু কার রচনা, দেখছো বিষাদ সিন্ধু হচ্ছে একটি মহাকাব্য ধর্মী উপন্যাস, যে বিষাদ সিন্ধু, সেটি উপন্যাসটি 3টি পর্বে বিভক্ত। মীর মশাররফ হোসেন, কি বিষাদ সিন্ধু কার রচনা, মীর মশাররফ হোসেন মূলত হচ্ছে রচনা করছেন এই বিষাদ সিন্ধু। পর্বগুলো হলো মহরম পর্ব, উদ্ধরণ পর্ব এবং এই যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। ওকে, এরপরে দেখো বাক্যের মৌলিক উপাদান, বাক্য যেটা রয়েছে, বাক্যের যে মৌলিক উপাদানগুলো রয়েছে সেটি মূলত হচ্ছে কি থাকবে, অবশ্যই ভাষা, ধ্বনি, বর্ণ, শব্দ আছে। ভাষা তো বাক্যের মধ্যে নেই, বাদ এই যে ধ্বনি, বর্ণ, শব্দ, এই জিনিসগুলোর মধ্যে তো মৌলিক উপাদান, না, যেসব শুরু বলা হচ্ছে যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা, সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে, সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রসিত হয় তাকে বাক্য বলে। দেখো বাক্যটা কি, যে সুবিন্যস্ত যে পদসমষ্টি রয়েছে সেগুলো বক্তার মনের ভাব কি করবে, সম্পূর্ণরূপে, সম্পূর্ণরূপে হচ্ছে প্রকাশ করবে, হ্যাঁ, তাকে আমরা বলবো যে বাক্য বলবো। এখন বাক্যের যে মৌলিক উপাদান রয়েছে, যে ভাষার মূল
মূল উপাদান হচ্ছে ধ্বনি। দেখো একটা খুব জিনিস ভালো করে বলতে হবে, এটা আমাদের প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আমরা দেখি চলে আসে কি, বাক্যের মৌলিক উপাদান কি, শব্দ। বাক্যের মৌলিক উপাদান কি, শব্দ। এখন ভাষার যে মূল উপাদান সেটি হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপাদান কি, ধ্বনি। আমাদের বুঝতে হবে যে প্রশ্নটা কি হতেছে, বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ, এই যে শব্দ। ওকে, এখন যদি হচ্ছে ভাষার মৌলিক উপাদান সেটি হবে আমাদের ধ্বনি। ওকে, এই জিনিসটা আমাদের একটু ভালো করে দেখে নিলাম। এখন ধ্বনি লিখিত রূপকে সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। এখন দেখো এই যে আমাদের ধ্বনি, যে শব্দ সাউন্ড আছে, এটাকে যখন আমরা লিখবো, লিখলে হয়ে যাবে এটি কি, বর্ণ। ওকে, এবার আমরা দেখে নিলাম। এখন আসো অসমাপ্ত আছে, এটাও বাদ। আমরা এখন চলে যাব নিচের কোন বানানটি শুদ্ধ। ভাইয়া নিচের কোন বানানটি শুদ্ধ, দেখো বানান শুদ্ধিকরণটা কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে চলে আসে। আমরা একটু দেখে নিলাম যে নিচের কোন বানানটি হচ্ছে শুদ্ধ। শরৎ, 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 শরৎ। দেখো শরৎ বানান করছে, সেটি কোনটি শরৎ, শুদ্ধ বানান নিঃসন্দেহে আমরা এটাই লিখি, তাই না? স্বর খন্দক ত, শরৎ, এই সেই শরৎ, এটাই রাইট। ওকে, এরপরে আসো আরেকটি জিনিস, এরপরে তখন আরো কিছু বানান এখানে আছে। দেখো ভাইয়া এই যে দেখো খুব গুরুত্বপূর্ণ, মানে এই যে দেখতেছো এখানে কয়টা বানান আছে, সমীচীন, সমীচীন। দেখো দুটাই হচ্ছে দিঘি হবে, সমীচীন, এটি কিন্তু পরীক্ষার মধ্যে আসে। এরপরে দেখবা মুহু, মুহু, মুহু। দেখো মুহু, মুহু, এটা রেপ থাকবে। এরপরে দেখো মুমুষ্য, বহুবার পরীক্ষার মধ্যে আসছে, মুমুষ্য, মুমুষ্য। ওকে, সে দুটো এই মাঝেরটা শুধু একটু ইয়া থাকে, তাই না, এটা রেপ থাকে। এরপরে দেখো মনুষী, মহিষী নাকি মনুষী, যাই হোক। এই যে দেখো পিপিলিকা, পিপি, কি এটা, পিপিলিকা, পিপি, পিপিলিকা। আচ্ছা ডিসিতে এই যে দেখো এগুলো হচ্ছে এখানে আছে, সো তোমরা একটু দেখে নিবা। এখন আসো মুসলিম নারী জাগরণের পথিকৃৎ বলা হয় কাকে। আচ্ছা দেখো যেটা আমরা পড়েছিলাম একটু আগে, বেগম রোকেয়া। এরপরে মুসলিম জাগরণ স্বাক্ষরতা 1880 সাল থেকে দেখছো রোকেয়া রিলেটেড প্রশ্ন কিন্তু চলে আসে। সো আমরা যদি এই বিষয়গুলো একটু ভালো করে দেখি তাহলে কিন্তু আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে, তাই না? এখন দেখো আরেকটি বিষয় এখানে আছে, সেটি হচ্ছে যে দেখো ওনার কিন্তু হচ্ছে এই বেগম রোকেয়ার রংপুর জন্মগ্রহণ করছে, রংপুর জেলায়। এবং তার রচিত কিছু গ্রন্থ এখানে দেওয়া আছে, মতিচুর, অবরোধবাসিনী, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন, সুলতানার ড্রিম, তাই না? এই হচ্ছে বিষয়টা। সো সবকিছুই কিন্তু হচ্ছে আমাদের এটার মধ্যে আছে, সো ভালো করে দেখতে হবে। এরপরে আসো উত্তমের সমার্থক শব্দ কোনটি। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে উত্তম, উত্তম, উত্তমের সমার্থক শব্দ কি হবে, উত্তম যেটা, উত্তমের সমার্থক শব্দ দীনতা, বিকাশ, আগ্রহী। এটা মুখস্থ করতে হবে ভাই, এগুলো আসলে তো বোঝানোর কিছু নেই, তাই না? দেখো বনস্পতি, এটা কিন্তু আমরা পড়ছি, বনযোগ পতি। কোনটি সঠিক শব্দ, আপাদমস্তক। আচ্ছা কাজী নজরুল ইসলাম সম্পাদিত, এই যে দেখো খুব জরুরি একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাজী নজরুল ইসলাম, একটু ভালো করে আমাদের মুখস্থ করে নিতে হবে এটি। কাজী নজরুল ইসলাম সম্পাদিত, সম্পাদিত পত্রিকার নাম কি? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হচ্ছে, উনি কিন্তু বেশ কয়েকটি পত্রিকার সম্পাদক ছিলেন। একটা হচ্ছে ধূমকেতু, নাঙ্গল, দৈনিক নবযুগ সম্পাদক ছিলেন, এবং কল্লোল, সবুজপত্র, এগুলোর হচ্ছে তিনি হচ্ছে কাজ করতে পারেন। ধূমকেতু এবং নাঙ্গল এগুলো হচ্ছে কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আছে। দেখো ধূমকেতু, ধূমকেতু অথবা নাঙ্গল, দৈনিক নবযুগ, এই তিনটা পত্রিকার উনি সম্পাদক ছিল। তো এই দুটোতে কিন্তু সরাসরি সম্পাদক ছিল, তাই না? যে ধূমকেতু এবং নাঙ্গল, সে আমাদের অপশনের মধ্যে আছে ধূমকেতু। যদি এটা না থাকতো, নাঙ্গল থাকতো, আমরা নাঙ্গল লিখতাম, তাই তো? এখন দেখো এই যে দেখো এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে যে আমরা যদি একটু দেখি, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে দেওয়া আছে, সেটি সুকান্ত, সুকান্ত, আচ্ছা কই গেল, এই যে আসো একটি তুলসী গাছের কাহিনী, গল্পের মূল বিষয় আছে। তোমাদের যে গল্পগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু হুট করে পরীক্ষার মধ্যে চলে আসতে পারে। শহীদুল্লাহ রচিত একটি তুলসী গাছের কাহিনী, যেটি হচ্ছে দুই তীর এবং অন্যান্য গল্প গ্রন্থ অন্তর্ভুক্ত আছে। এগুলো তোমরা দেখে নিব, তোমাদের গল্প যেগুলো ছিল পড়তে হবে। কত বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু হয়েছিল? আচ্ছা এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, তাই না? 21 বছর বয়সে। দেখছো একই প্রশ্ন কিভাবে বারবার আসতেছে, সো আমাদের একটু ভালো করে দেখতে হবে। দেখো ওনার কিন্তু আরো কিছু জিনিস আছে। সো এই সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি, বারবার যেটা বলছেন, যক্ষা রোগে হচ্ছে উনি মারা গেছেন। তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র, কি ভাইয়া, ছাড়পত্র, ছাড়পত্র, এবং হচ্ছে তোমার ঘুম নেই, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান এবং হরতাল, এগুলো হচ্ছে তার রচিত কাব্যগ্রন্থ।
ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল, এই জিনিসগুলো হচ্ছে তার কাব্য গ্রন্থ। এরপরে দেখো নিচের কোনটি উপন্যাস নয়, এখানে যদি দেওয়া আছে যে নিচের এখানে কিছু দেওয়া আছে তাই না, তো একটু দেখো যে নিচের কোনটি হচ্ছে উপন্যাস নয়। এখন এখানে যেটি দেওয়া আছে সেটি মূলত যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো নিচের কোনটি উপন্যাস নয়, জীবন থেকে নেয়া, আরেক ফাল্গুন, হাজার বছর ধরে, পান্নামতি। জহির রায়হান পরিচালিত ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র নাম হচ্ছে জীবন থেকে নেয়া। তার পরিচিত আরো কয়েকটি চলচ্চিত্র সোনার কাজল, কাছের দেয়াল, কাছের দেয়াল, আনোয়ারা, সংযম, আরেক ফাল্গুন, হাজার বছর ধরে, জহির রায়হান রচিত উপন্যাস। সর্দারের জোর। আচ্ছা এই যে দেখো এগুলো মূলত হচ্ছে জহির রায়হান যে আমাদের বিখ্যাত চলচ্চিত্রকার এবং সাহিত্যিকও বলতে পারো, তার রচিত তারই হচ্ছে যে বিষয়গুলো সেগুলো আছে। মুক্তিযুদ্ধের যে উপন্যাস আছে সেগুলো আমরা একটু ভালো করে দেখে নিতে হবে। বাংলা সাহিত্যের বীরবল, আচ্ছা এটা তো আমার পরিচিত তাই না, কার ছদ্মনাম, হ্যাঁ এটা কিন্তু প্রমোদ চৌধুরী। দেখো এই চৌধুরী রিলেটেড প্রশ্ন কিন্তু আছে। সমস্ত দোষ হৈমর, হৈমর এখানে দোষ কি, রচিত হৈমন্তী। দেখো আমরা যদি একটু দেখি যে হৈমন্তী যে একটি গল্প আছে তোমাদের পাঠ্য বই হৈমন্তী, সেই হৈমন্তী গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক যে সবুজ পত্র পত্রিকা সেখানে। ওকে, এখন এই যৌতুক প্রথা নিয়ে রচিত এই গল্পের নায়িকা হৈমন্তী, যাকে গল্পের কথা অপু এবং পঙ্ক্তিতে হৈম নামে সম্বোধন করা হয়েছে। আচ্ছা হৈমন্তী যার গল্প হচ্ছে অপু, গল্পের কথক হচ্ছে ওই গল্পের কথা বলতে অপু এবং হৈম নামে সম্বোধন করেছে। সহজ সরল পবিত্র মাধুর্যময় নৈতিক বলে বলিয়ান হৈমন্তী যৌতুক প্রথা নিশ্চয়। আচ্ছা দেখো এই যে হৈমন্তী যে গল্পটা মূলত হচ্ছে যে যৌতুক যে প্রধান নিষ্ঠুরতা, যৌতুক প্রথা যে নিষ্ঠুরতা এবং যৌতুকের কারণেই কিন্তু হচ্ছে যে অত্যাচার অবিচার যেটা, তার ফলে যে হৈমন্তীর যে মৃত্যু হয় বা আমাদের সমাজে যে যৌতুক প্রথার যে একটি প্রভাব সেটি কিন্তু হচ্ছে তুলেছে। যদিও এখন আসলে যৌতুক কি আধুনিকরণ হয়েছে তাই না। আচ্ছা তাই ওদিকে না যাই, কোনটি হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আচ্ছা দেখো হুমায়ুন আহমেদ যে বিখ্যাত কথা সাহিত্যিক রয়েছে তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো গুলোর মধ্যে হচ্ছে আগুনের পরশমণি, কি আগুনের পরশমণি, জ্যোৎস্না, জননীর গল্প, সৌরভ, অনিল বাগচির একদিন। আচ্ছা এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। ওকে, এরপরে আসি তাহলে আমরা আরেকটা জিনিস দেখবো, ভাষার স্থান পেয়েছে তাকে বলা হয়, দেখো ভাষা স্থান পেয়েছে তাকে কি বলা হয়, তৎসম মৌলিক শব্দ দেশি শব্দ আছে। যে সকল শব্দ সংস্কৃত ভাষা হতে প্রাকৃতির মধ্য দিয়ে পরবর্তী রূপে বাংলা ভাষায় স্থান পেয়েছে তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ। আচ্ছা মূলত তদ্ভব শব্দের মাধ্যমে বাংলা ভাষার উদ্ভব তাই না, তদ্ভব শব্দ যেটি। ওকে, এরপরে আসো নিচের কোন বানান আছে, এখানে আমাদের বানান সম্পর্কে একটু বলা হয়েছে, তো আমরা একটু দেখে নিলাম। আমরা পরের স্টেপে যাচ্ছি। দেখো গৃহ কর্তৃ কোন সমাসের উদাহরণ, দেখো এখানে একটি জিনিস দেওয়া আছে গৃহ কর্তৃ, হ্যাঁ গৃহ কর্তৃ যে রয়েছে তিনি হচ্ছে কোন সমাসে, দেখো সমাস আসছে আবার পূর্বপদের ষষ্ঠী বিভক্তি র এর লোপ হয়ে কি র এর যে ষষ্ঠী বিভক্তি রয়েছে র এর, এই র এর লোপ পেয়ে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন গৃহের, গৃহের যে র, গৃহের কর্তৃক, গৃহ কর্তৃ, চায়েল, চায়েল বাগান নাকি চাবা বাগান না চা বাগান হবে এটা, চা বাগানে তো লিখছি চা বাগান। খেয়ার ঘাট, খেয়া ঘাট বা রাজার পুত্র রাজপুত। এই যে দেখো যে ষষ্ঠী বিভক্তি লোপে যেটি হচ্ছে সমস্যা তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলা হয়। এখন দেখো এখানে যে গৃহ কর্তৃ এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, যেটা গৃহ কর্তৃ এই যে আমরা ব্যবহার করছি গৃহের কর্তৃ, গৃহের কর্তৃ যে রটা লোপ পেয়ে মূলত হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়ে গেছে। ওকে, এবার আসো মতজ্ঞ এর সন্ধি বিচ্ছেদ। আচ্ছা দেখো অকার কিংবা আকারের পর একার থাকলে, রুলস অনেক ভাই, এত রুলস কি পড়তে পারবো, তো আমরা যদি না পারি যে কয়েকটা এখানে দেওয়া আছে সেগুলো জাস্ট মুখস্থ করলে হবে। ওকে, এরপর আসো অম্বু, অম্বু মানে কি, অম্বু শব্দ হচ্ছে পানি, জল, বাড়ি, শলি। তো দেখো এই যে দেখছো এই যে তোমাকে কিন্তু হচ্ছে এই যে আকাশ, পানি, পর্বত, পাহাড় এগুলো কিন্তু হচ্ছে আসে। তো এই যে দেখো পানি রিলেটেড যে পানির যে সমার্থক শব্দ সেগুলো কিন্তু চলে আসছে কি অপ, উদক, পানি, জল, বাড়ি, সলিল, নীর, এই জিনিসগুলো হচ্ছে চলে আসে। এখন দেখো সাগর শব্দের সমার্থক শব্দ সমুদ্র, বারিধি, জলধি, পাথর, গগন, বৈম্য, নভমণ্ডল, অন্তরিক্ষ, আগুন। এই যে দেখো এই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে যদি আসি সোনার তরী বিষের বাসি। আচ্ছা সোনার তরী যেটি রয়েছে সেদিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সোনার তরী বিষের বাসি, নকশিকাঁথার মাঠ, এগুলোকে কোন শ্রেণীর বিশেষ। আচ্ছা সোনার তরী
বিশের বাসী নকশিকাঁথা, আচ্ছা কোন শ্রেণীর বিশেষ্য? কোনো ব্যক্তি স্থানীয় পাহাড় পর্বত থেকে নাম বোঝায় তাকে আমরা সংজ্ঞাবাচক বা নামবাচক বিষয় বলে থাকি। হিমালয়, মেঘালয় এগুলো মূলত কিছু নাম বোঝাচ্ছে, তাই না? সো নাম বোঝালে কি হয়ে যাবে, সংখ্যা নামবাচক বিশেষ্য হবে। সো ওটা নামবাচক বিশেষ্য হচ্ছে, ওইটা আর কি করার। ওকে, আমরা দেখে নিলাম। এরপরে দেখো, এক থালাতে খাবো মোরা, কি করব? এক থালাতে খাবো মোরা। এক থালাতে কি করব? এক থালাতে হচ্ছে আমরা খাবো। এখানে বলতেছে এক থালাতে খাবো মোরা কোন কারকে কোন বিভক্তি। এই যে দেখো, ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলা হয়। এক থালাতে খাবো মোরা, বাড়ি থেকে নদী দেখা যায়, আমি ঢাকা যাব। ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ, দেখো ক্রিয়া সম্পাদনের যে কাল এবং যে আধার, এটিকে মূলত অধিকরণ কারক বলা হয়। কি বলা হয়? অধিকরণ কারক বলা হয়। এরপরে যদি আমরা আসি, দেখো ধনিয়া উঠেছি শূন্য লিখিলের পাহাড়, এ গানে হেতা হেতা নয় অন্য কোথায় কোন কানে, কবিতা কোন কবিতা? আচ্ছা আচ্ছা, ধরো এরকম একটা কবিতার লাইন দিয়ে হচ্ছে বলতে পারে যেটি কোন কবিতা থেকে না হয়েছে। সো এটা কিন্তু হচ্ছে আমরা দেখে নিলাম। এরপরে আসো, এরপর যদি আমরা দেখি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। দেখো খুব জনপ্রিয় একটি বাক্য, যেখানে বাঘের ভয় সেখানেই কি হয়? সন্ধ্যা হয়। সো এই বাক্যটিতে এই বাক্যটি আসলে কোন ধরনের বাক্য? আমরা কিন্তু একটু আগে এই ধরনের বাক্যগুলো কিন্তু খুব ভালোভাবে পড়েছি, তাই না? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, বাক্যটি কোন ধরনের গঠন অনুসারে কোন যৌগিক বাক্য? দেখো এখানে একটা বিষয় তুমি দেখো, এখানে কিন্তু এই জিনিসটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, যেখানে কি হয় বাঘ সেখানেই কি হচ্ছে? সন্ধ্যা হয়ে যাচ্ছে। যেই তার দর্শন পেলাম সেই আমার হচ্ছে প্রস্থান করলাম। দেখো যেই হচ্ছে আমি তাকে দেখতে পাচ্ছি ওই সময় হচ্ছে চলে আসছে, এই বিষয়টা দেখছো? তো এভাবে কিন্তু হচ্ছে মূলত আমরা এটাকে বলতেছি যে খণ্ড এক বা একাধিক বাক্য পরস্পর সাপেক্ষে যখন ব্যবহৃত হয় জটিল বাক্য বলে। এই যে দেখো, মানে যেখানে হচ্ছে আমরা বাঘটাকে ভয় পাচ্ছি, জাস্ট ওখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। যেই তুমি আসলো সেই হচ্ছে আমরা প্রস্থান করলাম, মানে তুমি আসলে আমি চলে গেলাম। এই যে দেখো, একটার সাথে আরেকটা যে প্রস্থান, একটার সাথে আরেকটা যে হচ্ছে যুক্ত, এই জিনিসটা কিন্তু মূলত আমরা বলতেছি জটিল বা মিশ্র বাক্য। সো তুমি কিন্তু আমরা বাক্য পড়ে ফেলছো অলরেডি। সো ওটা কিন্তু তুমি ভালো করে দেখে নিতে পারো। এরপরে আসো, ফরাসি ভাষার শব্দের উদাহরণ বেরোচ্ছে, যে আমরা একটু আগে দেখে ফেলছি, তাই না? এগুলো আমরা তো ভালো করে মুখস্থ করলে আমরা এগুলো পারবো ভাইয়া। ওকে, এরপরে দেখো, এই যে দেখো এখানে জিনিসটা আছে, সেটি হচ্ছে যে আমরা যদি চলে যাই এই উপরের দিকে, ওকে আমি চলে গেলাম। এই যে দেখো, শৈবাল, শৈবালের শব্দের সঙ্গে বহু বচনের কোন রূপটি মানানসই আছে? দেখো এই যে দেখো, এক বচন বহু বচন কিন্তু আমরা একটু আগে পড়েছিলাম, ইকা প্রত্যয় যোগে নাটিকা ক্ষুদ্রাক্ষে ইকা প্রত্যয় যুক্ত করা হচ্ছে। এখানে একটি জিনিস আমরা পেলাম, সেটি কি? যে শৈবাল শব্দের বহু বচন কোন রূপটি মানানসই আছে। দেখো শৈবাল যে শব্দটি আমরা পাচ্ছি, শৈবাল শব্দের সঙ্গে বহু বচনের কোন রূপটি মানানসই? বহু বচনের কোন রূপটি মানানসই? নিকর, একটি কি নিকর রয়েছে, মালা রয়েছে, দাম রয়েছে এবং রাজি রয়েছে। এখন দেখো, অপ্রাণীবাচক শব্দের ব্যবহৃত বহুবচন বোধক শব্দ হলো, অপ্রাণীবাচক শব্দ রয়েছে সেটি হলো আবলি। আচ্ছা দেখো, আবলি। এখন যেগুলো হচ্ছে অপ্রাণীবাচক শব্দ রয়েছে সেগুলো বহুবচন করার সময় কি করব? অপ্রাণী শব্দ বহুবচন করার সময় আমরা এই যে আবলি যুক্ত করতে পারি, ধাম যুক্ত করতে পারি, নিকর যুক্ত করতে পারি, মালা যুক্ত করতে পারি, বাজি যুক্ত করতে পারি, রাশি যুক্ত করতে পারি। আচ্ছা দেখো, আবলি, দাম, নিকর, মালা, বাজি, রাশি, এই জিনিসগুলো হচ্ছে আমরা যুক্ত করতে পারি। এখন দেখো, শৈবাল শব্দের সঙ্গে মানানসই যে অনুযায়ী হচ্ছে দাম, দাম, শৈবাল দাম, যার অর্থ জলে ভেসে থাকা জলজ উদ্ভিদ। আচ্ছা দেখো, শৈবাল দাম অপ্রাণীবাচক না, তো শৈবাল দাম। ওকে, এই শৈবাল দাম মূলত হচ্ছে কি বলতেছি আমরা, যে জলজ যে ভাসমান কোন হচ্ছে উদ্ভিদ। ওকে, ঠিক আছে, আমরা চলে গেলাম পরের প্রশ্নে, দেখি কি রয়েছে। দেখো এখানে একটা শব্দ দেওয়া আছে, যে শব্দটার অর্থ হচ্ছে আমাদের পড়তে হবে। দেখো এই ধরনের কিছু তুমি ইংরেজি শব্দ পাবা, এগুলো দিতে পারে শব্দার্থ হিসাবে। সো এটা দেয়, অনেক সময় দেখেছি, একটু দেখে নিতে হবে। এরপরে দেখো, ভাষার মৌলিক অংশ কয়টি? ভাইয়া খুব জরুরি একটি প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো ভাষার মৌলিক যে অংশ রয়েছে, ভাষার মৌলিক অংশ হচ্ছে কয়টি? এখানে দেওয়া আছে, দেখো 6টি, 2টি, হ্যাঁ 4টি, 7টি, বিভিন্ন দেওয়া আছে। যে প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে, যেমন কি? যেমন একটু দেখি, কি দেখবো, দেখো তো এখানে দেওয়া আছে, এটি হচ্ছে যে ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। ভাষায় 4টি জিনিস আমরা পাবো। একটি হচ্ছে তোমার ধ্বনি, 1, 2 হচ্ছে আমরা কি পাবো? শব্দ পাবো, 3 হচ্ছে আমরা
বাক্য পাবো, আর একটা হচ্ছে তোমার অর্থ পাবো। এই যে দেখো, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, এই যে চারটা জিনিস হচ্ছে আমরা পাবো আর কি। সো ভাষার যে মৌলিক যে অংশটা, একটা ভাষার যে জন্ম হবে, সেই ভাষা মূলত সৃষ্টির যে বিষয়টা, সেটি বলতে চারটি তোমার ধ্বনি, বাক্য, ধ্বনি, শব্দ, ধ্বনি, শব্দ, বাক্য, এরপরে হচ্ছে অর্থ, এই চারটি জিনিসকে মেনটেন করে মূলত ভাষা বা কঙ্গাল যেটা বলতে পারি, এই চারটিকে ভাষার কঙ্কাল বলা হতে পারে। ওকে, এরপরে আসো ছদ্মনাম সহ মূল নাম কোন ঠিক আছে, দেখো এখানে অনেকগুলো কবি, চারজনের হচ্ছে নাম এবং ছদ্মনাম দেওয়া আছে, আসলে কারটা ঠিক হবে এটা বলছে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বীরবল? না, রবীন্দ্রনাথ হচ্ছে ভানু সিংহ, তাই না? আর এরপরে দেখো মীর মোশাররফ হোসেনের গাজী মিয়া, বলাইচাঁদ মুখোপাধ্যায় হচ্ছে পরশুরাম, এটা তো না। কাজের আল কুয়াশিয়া কালকুট। আচ্ছা দেখো আমরা একটু যদি আমরা আমাদের যে ব্যাখ্যা সেটা যদি চলে যাই, দেখো কি দেওয়া আছে, যে দেওয়া আছে মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। কি? ও, গাজী, হ্যাঁ, সেই গাজী মিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর, বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং কাজেম আলম কুয়াশী ছদ্মনাম যথাক্রমে। রবীন্দ্রনাথ যেটা আমরা বলেছিলাম ভানু সিংহ, এরপরে হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় যার ছদ্মনাম হচ্ছে বনফুল, এবং হচ্ছে আমাদের আরেকজন রয়েছে কাজেম আল কুয়ারিশি, কাজেম আল কুয়ারিশি, কাজেম আল কুয়ারিশি, তার হচ্ছে ছদ্মনাম কায়কো বাদ। কি? কায়কো বাদ। ওকে, এটা আমরা দেখে নিলাম। এরপরে দেখো একটা জিনিস হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা আছে। বাংলা ভাষার যেটা আমরা বলেছিলাম যে আমাদের যে বাংলা ভাষার উদ্ভব, ক্রম বিকাশ এবং বাংলা ভাষার যে সৃষ্টি এবং বিভাজন এবং কোথা থেকে যে বাংলা ভাষা আসলো, এই জিনিসগুলো যে বাংলা ভাষার যে ইতিহাস, এই ইতিহাস নিয়ে মূলত হচ্ছে একজন হচ্ছে লিখেছিলেন। সো তার হচ্ছে যে বিষয়টা সেটি এখানে জানতে চাইছি, যে আসলে এই যে বাংলা ভাষার এত কাহিনী সেটা কে লিখলো। দেখো ভাষাবিজ্ঞানী এবং শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কে? ভাষাবিদ। এখন তোমাদের প্রশ্নের মধ্যে আসতে পারে, অনেক সময় আমরা দেখি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি আসলে, দেখো উনি একজন শিক্ষাবিদ, একজন ভাষা বিজ্ঞানী, একজন হচ্ছেন ভাষাবিদ। তার ভাষাতত্ত্ব বিষয়ক যে গ্রন্থ বাংলা ভাষার ইতিবৃত্ত, এটি কি? ভাষা তত্ত্ব বিষয় রচিত একটি গ্রন্থ, মানে ভাষা তত্ত্ব। দেখো ভাষা তত্ত্ব বিষয় একটি হচ্ছে গ্রন্থ, সেই ভাষা তত্ত্ব বিষয় একটি গ্রন্থ হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত। কি? বাংলা ভাষার ইতিবৃত্ত। বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ, এই যে তার রচিত কয়েকটি শিশুতোষ গ্রন্থ রয়েছে। শেষ নবীর সন্ধানে, ছোটদের রসুলুল্লাহ, সেকালের রূপকথা, এবং দেখো আরো তার হচ্ছে আরো কিছু একাডেমিক, আমরা বাংলা একাডেমি থেকে, বাংলা সম্প্রদায় বাংলা একাডেমি থেকে প্রসিদ্ধ হয় বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। দেখো এই যে বাংলা একাডেমি তার সম্পাদিত একটি হচ্ছে কি বলা হয়, যে অভিধান বের করছে, সেটি হচ্ছে বলা হয়েছে বাংলা ভাষার আঞ্চলিক অভিধান। একটু আমাদের ভালো করে ভাইয়া মনে রাখতে হবে। এরপরে আসো খ্রিস্টান কোন ধরনের, আচ্ছা দেখছো এই যে এগুলো শব্দগুলো আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। ইংরেজি শব্দ মূলত খ্রিস্টান, বিদেশি শব্দ অর্থাৎ ইংরেজি শব্দ, এখানে যেটা দেওয়া আছে বিদেশি শব্দ। সো যদি আরো ডিপলি তোমাকে প্রশ্ন করে তখন বলবো কি ইংরেজি শব্দ। মূলত ইংরেজি শব্দগুলা আমরা বিদেশি শব্দ বলি, আর বাকিগুলোর নামে আসে, তাই না? তোর সময় যা আছে সবগুলো ওখানে পাবা। এরপরে দেখো জয়ের জন্য যে উৎসব, জয়ের জন্য যে উৎসব, এটাকে এক কথা আমরা কি বলবো দেখো তো, জয়ের জন্য যে উৎসব বিজয় উৎসব। কি? বিজয় উৎসব, বিজয় উৎসব। দেখো বরেণ্য ব্যক্তি প্রতিষ্ঠান উপলক্ষে যে পালন উৎসব জয়ন্তী। দেখো বরেণ্য যে ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের জন্য যে পালন করা হয় সেটি মূলত হচ্ছে জয়ন্তী। আচ্ছা জয়ন্তী যে বিভিন্ন হীরক জয়ন্তী রয়েছে, রজক জয়ন্তী রয়েছে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের একটু ভালো করে জানতে হবে। এরপরে আসো কুকিলের সঠিক প্রতিশব্দ কোনটি? কুকিলের প্রতিশব্দ পরাভূত। কি? পরাভূত। কাকপুষ্ট, পরপুষ্ট, কালোঘণ্টা, এই জিনিসগুলো রয়েছে। সো আমরা একটু দেখে নিলাম। এরপরে যদি যাই চক্রবাক, দেখো একটা জিনিস চক্রবাক, এটা শেষ না। ওকে, আচ্ছা আমরা যদি এদিকে যাই চক্রবৃত্ত, দেখো একটা জিনিস এখানে আমরা পাবো, সেটি হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত আদমশুমারি কোন। দেখছো এই যে শব্দগুলা ভাইয়া, শব্দ তোমাকে পড়তে হবে, তুমি যাই করো না কেন শব্দ থেকে প্রশ্ন পাবা। এরপরে যদি আসি তৃণভোজী শব্দের কোন সমাসের অন্তর্ভুক্ত, দেখো আবার সমাস চলে আসছে। তো আমরা এটাকে একটু দেখে নিলাম। এরপরে যদি আমরা যাই আরো কিছু প্রশ্ন আমাদের এরকম দেখতে হবে। ঘর যোগ আনা, ঘরানা, প্রত্যয়, দেখছো নতুন জিনিস আসছে, সেটি হচ্ছে যে প্রকৃতি যে প্রত্যয় রয়েছে সেখান থেকে কিন্তু হচ্ছে আমরা প্রশ্ন দেখতেছি। সো